দেখেন আজকে হচ্ছে 24শে জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 82তম ক্লাস এবং সাক্ষ্য আইনের পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের ধারা 32 থেকে। তো গত দুদিন আমরা আহ 17 থেকে 31 ধারা পর্যন্ত আলোচনা করেছি, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে স্বীকৃতি কি, স্বীকারোক্তি কি, স্বীকৃতি কখন কখন দেওয়া যায়, স্বীকারোক্তি কখন দিলে প্রাসঙ্গিক হবে, কখন প্রাসঙ্গিক হবে না, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে, আন্ডারলাইন করেন, যে যে সকল লোককে সাক্ষী রূপে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। যে সকল লোককে সাক্ষী রূপে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। স্টেটমেন্টস বাই দ্য পার্সনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেসেস। মানে হচ্ছে যে একজন ব্যক্তি আদালত ছাড়া, আদালত ব্যতীত অন্য কারো কাছে কোনো কথা বলে মারা গেছে। ধরেন মারা যাওয়ার আগে একজন ব্যক্তি বলে গেছে যে আমারে অমুক এমন অত্যাচার করছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, এবং এই রিলেটেড কোনো মামলা হওয়ার আগেই সে মারা গেছে। তাহলে এই যে যে তার বিবৃতি, এই বিবৃতিটা তো সে আদালতে দেয় নাই, এই বিবৃতিটা সে কোথায় দিয়েছে? আদালত ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে। কিন্তু তার এই বিবৃতি কি আইনে কি গ্রহণযোগ্য হবে কিনা এই সম্পর্কেই আলোচনা করা হয়েছে কত ধারায়? 32 ধারায়। একটু পড়ি দেখেন। যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না, আন্ডারলাইন করেন, যেমন মৃত, যাকে খুঁজে পাওয়া যায় না, যে সাক্ষ্য দিতে অক্ষম। মৃত তো বুঝেন মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে যারে উম, তল্লাশি করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বা যে সাক্ষ্য দিতে অক্ষম, সে বেঁচে আছে কিন্তু এই মুহূর্তে সে আর সাক্ষ্য দিতে পারতেছে না। বা অযৌক্তিক বিলম্ব, ব্যয় ছাড়া যাকে হাজির করা যায় না ইত্যাদি আহ বিবৃতি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক তা আন্ডারলাইন করেন প্রথমত 32 ধারায়, আন্ডারলাইন করবেন দ্বিতীয়ত 33 ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে এখানে মোট 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে: যারা মৃত, যাকে খুঁজে পাওয়া যায় না, যে অক্ষম, আর যাকে অযৌক্তিক বিলম্ব ছাড়া হাজির করা যায় না। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 60 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। আমাদের মনে থাকার কথা, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এটার ব্যতিক্রম মনে আছে? ব্যতিক্রম হচ্ছে 6 ধারায় সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি। এরপরে ব্যতিক্রম ছিল অ্যাডমিশন অ্যান্ড কনফেশন। আর এরপরে ছিল 32 আর 33। তো ব্যতিক্রমের মধ্যে 6 ধারা কিন্তু আমরা বেশ ভালোভাবে পড়েছি। 17 থেকে 31 পর্যন্ত অ্যাডমিশন অ্যান্ড কনফেশনও পড়েছি। আর এখন বাদ বাদ থাকলো কোনটা? 32 আর 33। অর্থাৎ দেখেন, অর্থাৎ যে বিষয় দেখা যায় সেই বিষয় যে দেখেছে সেই সাক্ষ্য দিবে, আবার যে বিষয় শোনা যায় সেই বিষয়ে যে শুনেছে সেই সাক্ষ্য দিবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ব্যক্তি মৌখিক বা লিখিত বিবৃতি দিতে চায় বা যার মৌখিক বা লিখিত সাক্ষ্য দেওয়ার প্রয়োজন, তাকে আন্ডারলাইন করেন হাজির করা সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে হাজির করা যায় না এমন ব্যক্তিদের লিখিত বা মৌখিক বিবৃতি যিনি শুনেছে তার শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। ওই যে যে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক কোন কোন ক্ষেত্রে হতে পারে, তার মধ্যে একটা ব্যতিক্রম ছিল 32 আর 33। এই যে সেটা, অর্থাৎ আন্ডারলাইন করেন মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে হবে, এই নিয়মের ব্যতিক্রম আন্ডারলাইন করবেন 32 এবং 33 ধারা আলোচনা করা হয়েছে। 32 ও 33 ধারা উল্লেখিত শর্তে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও তা প্রাসঙ্গিক হতে পারে। তো দেখেন আমরা চলে আসি যে 32 ধারা অ্যাকচুয়ালি আছে কি। তো এখানে বলতেছে যে মৃত বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তিদের সাক্ষ্য যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, ধারা 32। মৃত বা খুঁজে পাওয়া যায় না আন্ডারলাইন করবেন ইত্যাদি ক্ষেত্রে ইত্যাদি ব্যক্তি কর্তৃক প্রাসঙ্গিক বিষয় বক্তব্য যে ক্ষেত্রে সমূহে প্রাসঙ্গিক। কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট বাই পারসন হু ইজ ডেড, আন্ডারলাইন করেন হু ইজ ডেড or cannot be found, ডেট তো মানে মৃত বুঝেন, cannot be found মানে খুঁজে পাওয়া যায় না, এটসেট্রা, is relevant, সাক্ষ্য আইনের 32 ধারায় বিধান করা হয়েছে। তাহলে আমরা চলে এসে দেখেন 32 ধারায় কি বলছে। প্রথমত বলতেছে যে 32 ধারায় যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য, সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী গোল দিবেন 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য। 4 শ্রেণীর উপরে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন 8টি ক্ষেত্রে, যদিও পরে 8টি ক্ষেত্রে লেখা আছে, তারপর একটু লেখেন 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য কয়টা? 8টি ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, যদিও তাদেরকে সাক্ষী হিসেবে আদালতে আহ্বান করা যায় না। তাহলে আমার প্রথমত এইভাবে প্রশ্ন আসতে পারে যে 32 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক? কয় শ্রেণী?
চার শ্রেণী, কয়টি ক্ষেত্রে? আটটি ক্ষেত্রে। দেখেন চার শ্রেণী কে কে? মৃত ব্যক্তি হু ইজ ডেড, বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি হু ক্যান নট বি ফাউন্ড, বা যে ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম হয়েছে, ইংলিশটা আমরা দেখবো, হু হ্যাজ বিকাম ইনক্যাপেবল অফ গিভিং এভিডেন্স, ইনক্যাপেবল মানে হচ্ছে অক্ষম, বা অযৌক্তিক বিলম্ব বা ব্যয় ছাড়া যে ব্যক্তিকে হাজির করা যায় না, হুজ অ্যাটেন্ডেন্স ক্যান নট বি প্রকিউরড উইদাউট আনরিজনেবল ডিলে অ্যান্ড এক্সপেন্স। মানে অযৌক্তিক বিলম্ব এবং ব্যয় ছাড়া যে ব্যক্তিকে হাজির করা যায় না, সে ধরেন আছে আমেরিকায়, বা সে আছে একেবারে সেই আমাদের ভারতের সীমান্তের কাছে বা মায়ানমারের সীমান্তের কাছে, তাকে বিলম্ব বা ব্যয় ছাড়া হাজির করা সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রেও তার বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে। দেখেন সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 32 ধারায় উপরে উল্লেখিত গোল দিবেন, চার শ্রেণীর সাক্ষী যাদের চার শ্রেণীর সাক্ষী যাদের সাক্ষ্য হিসেবে আহ্বান করা যায় না, চার শ্রেণীর যাদের চার শ্রেণীর সাক্ষী যাদের এই যে সাক্ষ্য ওয়ার্ডটা সম্পূর্ণ হয় না, সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না বললে ভালো হতো, সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না, তাদের সাক্ষ্য গোল দিবেন 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক করা হয়েছে। তার মানে কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক? চার শ্রেণীর। কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। তাহলে দেখেন যে যে 8টি ক্ষেত্রে 32 ধারায় সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, ওপর উল্লেখিত এই চার শ্রেণীর সাক্ষী যাদের সাক্ষ্য হিসেবে আহ্বান করা যায় না, তাদের সাক্ষ্য 8টি ক্ষেত্রে 32 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হতে পারে। আন্ডারলাইন করবেন 32 ধারায় যে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন নিয়ে আলোচনা করা হয়েছে তা নয়, আন্ডারলাইন করবেন, বরং উপরে উল্লেখিত চার শ্রেণীর ব্যক্তির নিম্নলিখিত 8 প্রকৃতির বক্তব্য সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। আমরা প্রথমে চলে আসব 32-এর সাবসেকশন 1। 32-এর সাবসেকশন 1 প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে যে যখন এটা এটা তার গোল দিবেন, এটা তার মৃত্যুর কারণ সম্পর্কিত হয়, when it relates to cause of death। মৃত্যুর কারণ সম্পর্কিত হয় মানে হচ্ছে মানে যে বিবৃতিটা দিছে তার মৃত্যুর কারণ সম্পর্কিত হয়। সে মারা যাওয়ার আগে বলে গেছে যে আমার অমুক আমাকে এমন মারছে, বা অমুক আমার সাথে এই কাজ করছে, এই কারণে আমি মারা যেতে পারি। তাহলে ওই মুহূর্তে যদি পরবর্তীতে সে মারা গেছে, তাহলে যার কাছে সে স্বীকৃতিটা দিয়ে গেল, এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। 32-এর কত? 32-এর 1। দেখেন তো আমাদের এখান থেকে মানে লিখিত পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ডাইং ডিক্লারেশন রিলেটেড, মৃত্যুকালীন ঘোষণা। তো মৃত্যুকালীন ঘোষণা দেখেন কাকে বলে, বা ডাইং ডিক্লারেশন অর্থ 32-এর 1 অনুচ্ছেদে মৃত্যুকালীন ঘোষণাকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা হলো কোনো ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর পূর্বে, এটা বলতেন পূর্বে, শব্দটা বলতেন মৃত্যুর পূর্বে, আন্ডারলাইন করবেন, তার মৃত্যুর কারণ বা যে সকল ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে মৌখিক বা দালিলিক কোনো বিবৃতি, মৌখিক বলতেন দালিলিক বিবৃতি, মৌখিক বা দালিলিক। দেখেন কতগুলো প্রশ্ন আসে। প্রথমত বলবে যে মৃত্যুকালীন ঘোষণা কিভাবে হতে পারে, মৌখিক না দালিলিক? মৌখিক বা দালিলিক উভয়। আচ্ছা, মৃত্যুকালীন ঘোষণা কখন দিতে হবে? মারা যাওয়ার পূর্বে। মারা যাওয়ার পূর্বে। কত ধারায়? মৃত্যুকালীন ঘোষণাটা অবশ্যই কি সম্পর্কিত হতে হবে? 32-এর 1-এ যদি আপনি বলেন টুটুল বাগচি মারা যাওয়ার আগে বললো যে রুবেল একজনকে ঘুষি দিয়ে নাক ফাটাই দিছে, তো এটা এই টুটুল বাগচি মারা গেছে, টুটুল বাগচির এই সাক্ষ্যটা 32-এর 1-এ গ্রহণযোগ্য হবে কিনা বলেন? হবে না। কেন হবে না? কারণ এটা তো তার টুটুল বাগচির মৃত্যুর রিলেটেড না, এটা সে অন্য একটা কথা বলে গেছে। 32-এর 1 যদি আমাকে প্রযোজ্য করতে হয়, অ্যাপ্লিকেবল করতে হয়, তাহলে অবশ্যই দেখাইতে হবে ঘোষণাটা যে বিবৃতি দিচ্ছে তার মৃত্যু সম্পর্কিত হতে হবে। উদাহরণে চলে আসি আমরা, দেখেন উদাহরণ দেখেন যে ক খকে হত্যার দায়ে অভিযুক্ত, ক খকে করিম খবিরকে হত্যার দায়ে অভিযুক্ত। প্রশ্ন হলো করিমের পাশবিক অত্যাচারে খবিরের মৃত্যু হয়েছে কিনা। আন্ডারলাইন করেন, খবির মৃত্যুর আগে তার মৃত্যুর কারণ হিসেবে, করিমের পাশবিক অত্যাচারকে দায়ী করে ডাক্তারের নিকট একটি বিবৃতি দিয়ে গেছে। খবিরের এমন বক্তব্য মৃত্যুকালীন ঘোষণা হিসেবে পরিচিত, অর্থাৎ খবির মারা যাওয়ার আগে ডাক্তারের কাছে বলে গেছে যে ক ক আমার এমন মারছে যে কোনো সময় আমি মারা যেতে পারি। তাহলে খবিরের এমন বক্তব্য মৃত্যুকালীন ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু খবির মারা গেছে,
তাই তাকে আর আদালতে হাজির করা সম্ভব না। আন্ডারলাইন করেন, মারা গেছে, এখন না তো আর হাজির করা সম্ভব না। এই ক্ষেত্রে খবির তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি আন্ডারলাইন করবেন ডাক্তারকে দিয়েছে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, গোল দেবেন। যদিও ডাক্তার যে সাক্ষ্য দিবে তা হচ্ছে সোনা সাক্ষ্য বা হেয়ারসে এভিডেন্স বা জনশ্রুত সাক্ষ্য। তাহলে দেখেন যে মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম আছে। মৃত্যুকালীন ঘোষণা, এই পীযুষ সাহেব, একজন ব্যক্তি মারা যাওয়ার আগে সে বলতেছে যে অমুক আমারে ভালোবাসছিল, আমারে বিয়ে না করে আর একজনকে বিয়ে করছে, আমি এই যে লাভ দিয়ে সাদেরতে মারা যাচ্ছি, সাদেরতে দাঁড়াইয়া মাইকে ঘোষণা দিয়ে মারা গেল, এটা মৃত্যুকালীন ঘোষণা হবে কিনা বলে? হবে কি হবে না? না, এরা এটা কি তারা কি মারছে? এটা তো সে আত্মহত্যা করলো ভাই। না, এখন আপনি দেখাইতে পারেন সে আমার মানসিক, সে বলে গেছে কিন্তু বাট এটা তো মৃত্যুকালীন, এটা ঘোষণা হয়েছে, বাট 32-এর 1 তো মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে না। 32-এর 1 যদি আপনি মৃত্যুকালীন ঘোষণা দিতে চান তাহলে অবশ্যই আপনার কি অত্যাচার করতে হবে এই জায়গায়। হ্যাঁ, হ্যাঁ, এটা আত্মহত্যার প্ররোচনা বলা যায়, কিন্তু ওইটা ওই মৃত্যুকালীন ঘোষণা তার মারার কারণে এই যে মারা গেছে বিষয়টা তো তা না। আসেন, না এখন সে এটা এটা করছে, তাহলে মৃত্যুকালীন ঘোষণা হতে পারে যদি আপনার ওই যে অত্যাচার করা লাগে। মানসিক চর্চা তো কোনো হত্যার কারণ হতে পারে না। মানসিক চর্চা কোনো হত্যার কারণ হতে পারে। আচ্ছা দেখেন, তাহলে দেখেন 32-এর 1 ধারায় মৃত্যুকালীন ঘোষণাকে প্রাসঙ্গিক করা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা আন্ডারলাইন করেন, এই লাইনটা গুরুত্বপূর্ণ, মৌখিক, লিখিত বা ইশারায়ও হতে পারে। মৌখিক, লিখিত বা ইশারায়ও হতে পারে। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণায় শুধুমাত্র আন্ডারলাইন করেন তার মৃত্যুর কারণ সম্পর্কে বা যে সকল অবস্থা তার মৃত্যু ঘটিয়েছে সেই সম্পর্কিত যে বিবৃতি দেয় তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি যখন সে আন্ডারলাইন করেন মৃত্যুকালীন ঘোষণা প্রদান করেছিল তখন সে মৃত্যু প্রতীক্ষায় থাকুক বা না থাকুক, এটা আন্ডারলাইন করেন। ওই মুহূর্তেই যে তার মুমূর্ষু থাকা লাগবে বিষয়টা তা না, উক্ত মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হবে। দেখেন ওই যে 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 মানে বিবৃতিটা আসছিল এই জায়গায়, ধরেন রুবেল তার বিয়ে নাই করতে পারে, কিন্তু তার মানে তো রুবেল যে বিয়ে করে না এই জায়গাটা তো সে মারা যেতে তো পারে না, বরং মারা তো যাচ্ছে রুবেলের কারণে না, সে নিজে লাভ দিচ্ছে, তো রুবেল আপনি বেঁচে গেছেন। দেখেন, তা মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ মৃত্যু হতে পারে এমন আশঙ্কায় আন্ডারলাইন করেন যে মৃত্যুকালীন ঘোষণা দিলে প্রাসঙ্গিক হবে তা নয়, এটা গুরুত্বপূর্ণ, বরং যে কোনো অবস্থায় মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা হোক না কেন তা প্রাসঙ্গিক হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মৃত্যুকালীন ঘোষণা যিনি প্রদান করেছেন তাকে কি ওই মুহূর্তে কি হতে হবে, মানে মুমূর্ষু থাকা লাগবে কিনা, মানে মারা যাচ্ছে যাচ্ছে পানি খাওয়াচ্ছে এই অবস্থায় থাকা লাগবে না, যে কোনো মুহূর্তে হতে পারে। তারপরে দেখেন মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হতে পারে, এটা ইম্পর্টেন্ট। দেখেন যে কোনো ব্যক্তি, তিনি হতে পারেন স্বাভাবিক কোনো ব্যক্তি, ম্যাজিস্ট্রেটও হতে পারে, পুলিশও হতে পারে। তারপরে দেখেন মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে হলে এটা যে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করেন ম্যাজিস্ট্রেটের নিকট দিতে হবে এমন কোনো বিধান নেই, যে ব্যক্তির নিকট দেওয়া হোক না কেন মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে পারে। তাহলে বেশ কয়েকটা জিনিস আছে, দেখেন মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক 32-এর কত দ্বারায় 1 দ্বারায়। মৃত্যুকালীন ঘোষণা কিভাবে হইতে হবে, লিখিত না মৌখিক? লিখিত, মৌখিক, ইশারাও হতে পারে। তারপরে আছে যে মৃত্যুকালীন ঘোষণা আপনার কখন দিতে হবে, মৃত্যুর পূর্বে। মুমূর্ষু থাকা লাগবে না, মুমূর্ষু থাকা লাগবে না। কার কাছে দিতে হবে, যে কোনো ব্যক্তির কাছে দিতে পারে। তারপরে দেখেন যে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আগে অবশ্যই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি হচ্ছে কি মৃত। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 32-এর 1-এ। দেখেন যে 32-এর 1 অনুচ্ছেদের অধীন মৃত্যুকালীন ঘোষণা, এটা গুরুত্বপূর্ণ, গোল দেন, দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায়
গ্রহণযোগ্য। দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায় গ্রহণযোগ্য। কিছু কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। যদি আপনাকে বলে যে রেজ গেস্টি কোন ধরনের মামলায়, ফৌজদারি মামলা। অ্যাডমিশন কোন ধরনের মামলা, দেওয়ানি ফৌজদারি উভয়। কনফেশন কোন ধরনের মামলা, ফৌজদারি। আর মৃত্যুকালীন কোন ঘোষণা কোন ধরনের মামলা, উভয়। সো এটা মনে রাখেন। তারপরে দেখেন মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী মৃত্যুবরণ না করলে তার ফলাফল। সে তো বলে গেল ডাক্তারের কাছে যে আমার এমন ভাবে মারছে আমি যে কোনো সময় মারা যেতে পারি, বলার পরে দেখা গেল সে মরতে মরতে বেঁচে গেছে। তাহলে এখন কি হবে? তাহলে এখন কি হবে দেখেন, যে কোনো আহত ব্যক্তি তার জখমের কারণ সম্পর্কে আন্ডারলাইন করেন বক্তব্য দিলে তা মৃত্যুকালীন ঘোষণা হতে পারে যদি উক্ত ব্যক্তি পরবর্তীতে কি যায়, মারা যায়। কিন্তু যদি সে, যে ব্যক্তিকে জখম করা হয়েছে আন্ডারলাইন করেন, বেঁচে থাকে, তখন তার বক্তব্য 32 ধারার অধীন মৃত্যুকালীন ঘোষণা বলে গণ্য হবে না। একজন গুরুতর জখম ব্যক্তি মারা যাবে এই আশঙ্কায় তার মৃত্যুর কারণ উল্লেখ করে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করে, পরবর্তীতে সে বেঁচে যায়, এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের 32 ধারায় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। এখানে একটু স্টার দিয়ে লেখেন 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। লেখেন যে 157 ধারায়, কোন আইনের 57 ধারা, সাক্ষ্য আইনের 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। 157 কিন্তু 157। সাক্ষ্য আইনের 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। যদি বেঁচে যায় তাহলে হ্যাঁ, জি। আমার মৃত্যু মরার আগে যে আত্মহত্যা করে যে আমার মৃত্যুর জন্য অমুক দায়ী, সে বেঁচে গেল আত্মহত্যা করতে গেলে, তখন তো ওর সাথে হবে না? হ্যাঁ, 209 ধারা, অবশ্যই। 209 ধারা। এই যে 145 ওটা হুম। 157 যদি দেয় 45 সূত্র হবে না? আচ্ছা, 540 হিসেবে ব্যবহার করলে তারা পাবেন কোথায় আর? হ্যাঁ, স্যার ঠিক আছে, ব্যবহার কর। হ্যাঁ, 45-এও যাবে, জি। জি জি জি, ঠিক আছে। তাহলে আমরা দেখেন, আহ ঠিক আছে, আমরা 2 নম্বরে চলে এসি। দেখেন 2 নম্বর, 32-এর 1 পড়লাম, মৃত্যুকালীন ঘোষণা। আপনারা একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে পাওনা ছিল, করেন নাই। সেটা হচ্ছে যে বলতে পারেন যে মৃত্যুকালীন ঘোষণা ফৌজদারি মামলায় ব্যবহার করা যায়, সেটা তো বুঝলাম, কিন্তু দেওয়ানি মামলায় কিভাবে ব্যবহার করা যায়? করতে চাই সম্পত্তি রেখে যায় না অনেক সময়, যায় অমুকের বাবা লিখে গেছিল অথবা কোনো রাইট যে অমুকের ছেলে অমুক মরার আগে যদি বলে যায় অনেক সময় রক্ত সম্পত্তির ক্ষেত্রে, অথবা কোনো যদি কোনো কিছু উইল করে যায় হ্যাঁ সেক্ষেত্রে ধরেন নর্মালি হচ্ছে যে আমাদের ওটাও বলা যেতে পারে। তার চেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে যে বিষয়ে একটা দেওয়ানি ফৌজদারি মামলা হয় সেই বিষয়ে একটা দেওয়ানি মামলাও করা যায়। দেওয়ানি মামলা করা যায় হচ্ছে কিসের জন্য? ক্ষতিপূরণ আদায়ের জন্য। তাহলে 302 ধারা যদি সেই মৃত্যুকালীন ঘোষণা দিয়ে যাচ্ছে, আসামির বিরুদ্ধে তো ফৌজদারি মামলা হলো 302 ধারায়, কিন্তু যে মারা গেছে তার যারা বৈধ প্রতিনিধি আছে তারা কিন্তু আসামির বিরুদ্ধে দেওয়ানি মামলাও দায়ের করতে পারে। দেওয়ানি মামলা দায়ের করবে কিসের জন্য? ক্ষতিপূরণ আদায়ের জন্য। তাহলে যদি প্রমাণিত হয় যে আসলেই অমুক তার পিতাকে মারছে, তাহলে তো আরো তার ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা আরো কি বেড়ে যায়। তাহলে এই কারণে মৃত্যুকালীন ঘোষণা দেওয়ানি মামলায়ও ব্যবহার করা যায়, আবার কি ফৌজদারি মামলায়ও ব্যবহার করা যায়। মাহবুব সাহেব, ওটা একটু লাগাই দেন দি ভাই। আচ্ছা, আমরা পড়াই ফিরি ভাই। দেখেন 32-এর 2টা দেখেন, 32-এর 2, যে ক্ষেত্রে আন্ডারলাইন করেন বিবৃতি দানকারী তার ব্যবসার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দিয়েছিল। আন্ডারলাইন করেন, স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দিয়েছিল। স্বাভাবিক কাজকর্ম, এটা একটু গোল দেন। when the statement was made by such person in the ordinary course of business। আমরা বাংলা সিনেমায় ফেরত যাই। নায়কের জন্ম তারিখ নিয়ে প্রশ্ন উঠছে, বড় হয়ে জানতে পারলো যে আসলে যার কাছে মানুষ হয়েছে তার বাবা, তার ছেলে সে না। এখন নায়ক তো পাগলের মতো হয়ে গেছে, তাইলে কি আমার পিতৃ পরিচয়হীন?
তখন খোঁজ নিয়ে জানা গেল যে না, সে অমুক স্কয়ার হসপিটালে তার মায়ের অপারেশনের সময়, তাহলে স্কয়ার হসপিটালে সে গেল, যাওয়ার পরে ওখানে যে বই আছে বা যে ডাক্তার সাহেব অপারেশন করছিল তার যদি কোনো ডায়েরি সে লিখে থাকে, যে সেখানে লেখা আছে যে আজকে আমি অপারেশন করলাম এবং অমুক একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, পিতার নাম এই, মাতার নাম এই, ডাক্তার সাহেব তো আর জানতো না যে ভবিষ্যতে এই জিনিস নিয়ে কোনো ঝামেলা হতে পারে। তাহলে ডাক্তার সাহেবের যে বিবৃতি, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 32-এর 2 ধারায়। কারণ ডাক্তার সাহেব এখানে তার বিবৃতি দানকারী তার ব্যবসার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী, মানে সে যে কাজটা করছিল এই বিবৃতিটা দিয়েছিল কি তার দৈনন্দিন যে কাজকর্ম আছে সেটার অংশ হিসেবে। বুঝতে পারছেন? তাহলে 32-এর যে 8টা গ্রাউন্ড আছে এখানে আমরা মনে রাখবো উদাহরণ দিয়ে দিয়ে। 32-এর 1 হলো মৃত্যুকালীন ঘোষণা, তো জানছেন। 32-এর 2 আপনি মনে রাখবেন স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি। স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি অনুযায়ী যদি কেউ কোনো বিবৃতি দিয়ে থাকে তাহলে সেটা প্রাসঙ্গিক। যদিও ডাক্তার সাহেব দেখা গেল এখন আমেরিকা আছে বা ডাক্তার সাহেব মারা গেছে, ডাক্তার সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, সে এখন আর বেঁচে নাই, বাট তার বিবৃতি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে 32-এর কততে? 2। ধন্যবাদ। 3 নম্বরে চলে আসি, দেখেন। যদি বিবৃতি দানকারীর গোল দিবেন আর্থিক বা মালিকানা স্বার্থের পরিপন্থী হয়, আর্থিক বা মালিকানা স্বার্থের পরিপন্থী হয় এবং বিবৃতিটা যদি সত্য হয়, তাহলে বিবৃতি দানকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা দায়েরের সম্ভাবনা সৃষ্টি হয়। এটা অনেকটা আমাদের 21 ধারার মতো। 21 ধারা আপনার মনে আছে কিনা, যে স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় না, কিন্তু কি বিপক্ষে প্রমাণ করা যায়। তাহলে এই লাইনটা আবার পড়ে দেখেন, যদি বিবৃতি দানকারী মানে যে বিবৃতিটা দিছে সে তো হয়, এই জায়গা যে 8টা আছে 32-এর যে 8, যারাই বিবৃতিটা দিচ্ছে হয় সে মারা গেছে, না হলে সে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা কি সে আপনার অক্ষম, অথবা তাকে হাজির করা সময়ও ব্যয়সাপেক্ষ। এখন এমন একজন ব্যক্তি বিবৃতি দিচ্ছে, সে বিবৃতিটা হচ্ছে তার আর্থিক এবং মালিকানা স্বার্থের পরিপন্থী, এবং সে জানে যে যদি এই বিবৃতিটা সত্য হয় তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করা যেতে পারে। ধরেন আমাদের আরিফ সাহেব আসে নাই, আরিফ সাহেব যদি এইভাবে বলে যে সে মারা যাওয়ার আগে বলে গেছে যে আমি তো মারা যাওয়ার আগে ধরেন আমাদের মাহবুব সাহেবের কাছে বলে গেছে যে কোর্টের অমুক দোকানদারের কাছ থেকে আমি প্রায় 8-10 হাজার টাকার বাকি খাইছি, কিন্তু জীবনে ওর টাকা পয়সা শোধ দেই নাই। এই কথা বলার পর আরিফ সাহেব মারা গেছে ধরেন। তো এখন এই যে যে কথাটা বললো, এই কথাটা কি আরিফ সাহেবের পক্ষে যায় না বিপক্ষে যায়? তাহলে পরবর্তীতে যদি ওই দোকানদার আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করে যে টাকা পয়সা নেওয়ার জন্য, আদায়ের জন্য, আরিফ সাহেব তো আর বেঁচে নাই, কিন্তু আরিফ সাহেব যে বিবৃতিটা দিয়ে গেছে কার কাছে? মাহবুব সাহেবের কাছে। মাহবুব সাহেব সাক্ষ্য দিলে এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে, কারণ এই যে আরিফ সাহেব বেঁচে থাকা অবস্থায় যখন বিবৃতিটা দিয়ে গেছে, তখন এই বিবৃতিটা ওনার কিসে যায়? বিপক্ষে। ওই যে দেখেন, যার বিরুদ্ধে ফৌজদারি বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা দায়ের করা যেতে পারে। যদি আরিফ সাহেব বলে যেত এরকম যে কোর্টের অমুক দোকানদারের কাছে আমি 10,000 টাকা পাই, আরিফ সাহেব মারা গেছে, এখন আরিফ সাহেবের পরিবার ওই দোকানদারের বিরুদ্ধে মামলা করছে ক্ষতিপূরণ আদায়, তখন আরিফ সাহেব যার কাছে বলে গেছে যে আমি অমুকের কাছে এত টাকা পাই, তার এটা কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে কিনা বলে? এটা যাবে না। কেন যাবে না? কারণ এটা আরিফ সাহেবের কিসে যায়? পক্ষে যায়। বিজু সাহেব, এই যে পক্ষে গেলে এখানে দেখেন, যদি বিবৃতি দানকারী আর্থিক আর মালিকানা স্বার্থের পরিপন্থী, পরিপন্থী মানে কি বিপক্ষে যায়, মানে যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি হারাই গেছে, যে ব্যক্তি অক্ষম, যারে হাজির করা ব্যয় সাপেক্ষ, সে যদি এমন কোন বিবৃতি দিয়ে যায় যেটা তার আর্থিক এবং মালিকানা স্বার্থের পরিপন্থী, পরবর্তীতে এটা মামলায় ব্যবহার করা যাবে। কিন্তু সে যদি এমন কোন বিবৃতি দেয় যা সেটার কি হয় তার পক্ষে আসে, তাহলে কিন্তু সেটা ব্যবহার করা যাবে। বুঝেন কিনা? 32-এর 3। মাহবুব সাহেব, বুঝছেন না? বাক্সি সাহেব, 32-এর 3 বুঝছেন? বিপক্ষে গেলে স্যার ওটা কাজে লাগবে, পক্ষে গেলে কাজে লাগবে, পক্ষে গেলে কাজে লাগবে না। আইনে বলা আছে তাই। দেখেন, কাজে লাগবে না কেন আপনি নিজে নিজে জিজ্ঞাসা করেন। কাজে যদি লাগতোই তাহলে মানুষ মানুষ তো দুষ্ট প্রকৃতির,
মারা যাওয়ার আগে অনেকজন অনেক কথা বলে যেত যে আমি অমুকের কাছে এই টাকা পাই, তমুকের কাছে এই টাকা পাই, আসলে কিছুই যে পায় না। দেখেন, এবার বুঝছেন? আচ্ছা, তাহলে আমি 32-1 মনে রাখবো ডাইং ডিক্লারেশন, 32-2 মনে রাখবো স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি, 32-3 মনে রাখবো মানে এমন বিবৃতি যা আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী। 32-4-এ আসেন। যদি বিবৃতিটা, আন্ডারলাইন করবেন, জনগণের অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত সম্পর্কে হয়, gives opinion as to, underline করেন, public right, custom or matters of general interest। 32-এর কত? 4। যদি বিবৃতিটা জনগণের অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত সম্পর্কিত হয়। এটার উদাহরণ বলা যেতে পারে এই ধরনের, ধরেন প্রশ্ন উঠলো যে একমাত্র পুত্রকে দত্তক দেওয়া যায় কিনা। হিন্দু ধর্মে একটা বিধান আছে যে একমাত্র পুত্রকে দত্তক দেওয়া যায় না। দত্তক বুঝেন তো? তো আর একজন পালবে আর কি, জি। তো যদি এরকম হয় যে একজন তার একমাত্র পুত্রকে আর একজনের কাছে দত্তক দিছে, এখন এটা নিয়ে সংক্ষুব্ধরা মামলা করছে যে না, একমাত্র পুত্রদের দত্তক দেওয়া যাবে না। তখন মনে করেন যে যে দত্তক দিয়ে ফেলছে সে বহুত আগের বইটই ঘেটে বা এই সম্পর্কিত যারা জানতো যে একমাত্র পুত্র দত্তক দেওয়া যায়, তারা যে বই লিখে গেছে, অধিকারের কথা লিখে গেছে, তখন তারা এই সকল জিনিসপত্র রেফারেন্স হিসেবে দেখাইতে পারে যে তারা বলে গেছে যে একমাত্র পুত্রকেও কি দত্তক দেওয়া যায়। এই যে দেখেন, যদি বিবৃতিটা জনগণের অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত সম্পর্কে হয়। বুঝেন কিনা? যদি এরকম চিন্তা করেন যে ধরেন বঙ্গবন্ধু কলেজের মাঠ দিয়ে যারা জনগণ হাঁটে, সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জিত হয় 60 বছরের পরে। কয় বছর পরে? 60 বছর পরে। 60 বছর হয়ে গেছে এখন, বঙ্গবন্ধু কলেজ তারে আর হাঁটতে, জনগণকে আর ওর মধ্যে দিয়ে কি হাঁটতে দিচ্ছে না। তখন জনগণ গিয়ে মামলা করছে সুখাধিকারের, যে আমরা 60 বছর অনবরত হাঁটতেছি, তাইলে আমাদের এখন এই জমির উপর দিয়ে কি অর্জিত হয়েছে? সুখাধিকার। এবং এই মামলায় যদি এর আগে কোনো লোক, যে 60 বছর আগে যারা হাঁটছে, রেগুলার 30-40 বছর হাঁটছে, এবং তার বিভিন্ন বই আছে যে জায়গায় বলা আছে, কবিতা লেখছে বা গল্প লিখছে যে বঙ্গবন্ধু কলেজের মাঠ দিয়ে আমরা হাঁটছি, কিন্তু সে আর এখন কি বেঁচে নাই, তাহলে তার এই বিবৃতিও প্রাসঙ্গিক হতে পারে। এটাই বলছে কততে? 32-4। তাহলে আমি মনে রাখবো 32-1 ডাইং ডিক্লারেশন, 32-2 স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি, 32-3 এমন বিবৃতি যা আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী, 32-4 জনগণের অধিকার, প্রথা বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো মতামত। বুঝতে পারছেন? আমরা 5 নম্বরে চলে আসি। আচ্ছা, 5 শুরু করার আগে যারা অনলাইনে আছেন, আপনাদের আবার লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে জয়েন করেন। তাহলে আমরা 32-এর সাবসেকশন 5টা দেখি। যদি বিবৃতিটা, আন্ডারলাইন করবেন, কোন বিদ্যমান রক্তের, বৈবাহিক বা দত্তক গ্রহণ সূত্রে কোন সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়। কি কি? রক্তের, বৈবাহিক বা দত্তক গ্রহণ সূত্রে কোন সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়, when the statement relates to the existence of any relationship by blood, marriage or adoption। একটা উদাহরণ দেখেন, প্রশ্ন হচ্ছে মৃত করিম খবিরের পিতা ছিল কিনা, খবির তার পুত্র, এই মর্মে করিম যে বিবৃতি দিয়েছিল তা প্রাসঙ্গিক। ধরেন আমাদের দীনেশ সাহেব যখন বেঁচে ছিলেন, বা ভারত যাওয়ার আগে, ভারত যাওয়ার আগেই বলি, ওনারা আর না মারি কিছুদিন বেঁচে থাকবে, তো দেখেন, তো দীনেশ মারা যাওয়ার আগে সে বলতেছে যে আমার তো প্রথম পক্ষের ওয়াইফ আছে, ওই পক্ষে এতজন ছেলে মেয়ে আছে, তাছাড়াও আমি একটা বিয়ে করছি, তো বিয়ে করছি কিন্তু জনসম্মুখে, মানে সবাই এখনো জানাইতে পারতেছে না, এবং এর পরের পক্ষে আমার একটা বাচ্চাও আছে। এই কথা সে দিনেশ আহ ভালো ওই বিকাশের কাছে প্রকাশ করছে, মনের কথা, সুখ দুঃখের কথা প্রকাশ করছে, এবং এই কথা
জি, এই কথা বলে দিনেশ তো ভারত চলে গেছে। চলে যাওয়ার পরে এখন যে দ্বিতীয় পক্ষের যে ওয়াইফ আর বাচ্চা আছে, তারা আসছে দিনেশের মানে ভরণ পোষণের জন্য, যে যে আমাদের কি হবে। তখন তাদেরকে দিনেশের যে প্রথম পক্ষের ওয়াইফ এবং সন্তানরা আছে, তারা ধরেন কি করতেছে, অস্বীকার করতেছে। তাহলে এখন তারা ঘোষণামূলক মামলা করে দিছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে ঘোষণা যাচ্ছে যে আমরা দিনেশের, আমি দিনেশের ওয়াইফ এবং অমুক হচ্ছে দিনেশের সন্তান, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। তো এই মর্মে ঘোষণামূলক মামলায় দিনেশ বেঁচে থাকা অবস্থায় যার কাছে কথাগুলো বলে গেছে, তার বিবৃতি প্রাসঙ্গিক কত দাঁড়ায়, এই 32-5। এই যে দেখেন, বিবৃতিটা যদি কিসে হয়, রক্তের, এটা রক্তের হতে পারে, বৈবাহিক সূত্রে হইতে পারে, বা দত্তক সূত্রে কোনো সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়। এটা আছে কততে, 32-5। তাহলে আমি আবারও বলি, দেখেন এই এই 32-এ, এই যে 32-8, এটা আপনার ভালোভাবে মুখস্থ করতে হবে, রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বই থেকে হুবহু মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি এমনি মনে থাকার কথা। 32-1 ডাইং ডিক্লারেশন, 32-2 স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি, 32-3 এমন বিবৃতি যা আর্থিক মালিকানা স্বার্থের পরিপন্থী, 32-4 অধিকার প্রথা, আর 32-5 হচ্ছে রক্ত, বৈবাহিক অথবা কি দত্তক। শর্ট করে কি এখন আপনি ওই 32-1 দিয়ে তানভীরের মতো কিওয়ার্ড লিখলে হবে না, যে 32-1 দিয়ে ডাইং ডিক্লারেশন বিরাকারে লিখলাম, আপনি যা বুঝেন আর বুঝে নেন, আপনিও জানেন আমিও জানি, বিস্তারিত লিখবো না আর। লিখলি তো হবে না ভাই। 32-1 দিয়ে মৃত্যুকালীন ঘোষণা কিভাবে, যে যদি কোনো, এইভাবে লিখবেন, মৃত্যুকালীন ঘোষণা দিয়ে আপনি মনে রাখলেন, তারপরে আপনার পরীক্ষার হলে গিয়ে লিখলেন যে যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে সে মারা যাওয়ার আগে কারো কাছে কোনো বিবৃতি দিয়ে যায়, সেটাকে বলে মৃত্যুকালীন ঘোষণা। এটা 32-1 ধারায় প্রাসঙ্গিক। মৃত্যুকালীন ঘোষণা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, আবার কি ইশারাও হতে পারে। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার সময় তাকে যে আহ মুমূর্ষু অবস্থায় থাকতে হবে এমন না, সে যে কোনো অবস্থায় থাকতে পারে। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির কাছে দেওয়া যায়। এই যে এই কথাগুলো আপনার মনে থাকবে কেন, মৃত্যুকালীন ঘোষণা দেখার সাথে সাথে, যাতে শোনার সাথে সাথে বা মনে পড়ার সাথে সাথে যাতে এই কথাগুলো আপনার কি মনে পড়ে, আবার লাগবে কিন্তু। দেখেন, এই ইয়া করেন, দেখেন, এরকম। আচ্ছা, ইট দিয়ে দেন ওখানে, দেখেন। এবং সেই সাথে সাথে আপনি 32-1 একটা উদাহরণ দিয়ে দিবেন। 32-2 হচ্ছে স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি, যে কথা বললাম, যে যদি কোনো ব্যক্তি স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি হিসেবে কোনো বিবৃতি দিয়ে থাকে, তাহলে তার বক্তব্য প্রাসঙ্গিক 32-2-এ। ওই ডাক্তারের উদাহরণ তো দিলামই। 32-3 হলো এমন কোন বিবৃতি যা আর্থিক ও মালিকানা শর্তের পরিপন্থী, আপনি আরিফ সাহেবের নাম ধরেই লিখে দেবেন, কোনো সমস্যা নাই। 32-4 আছে অধিকার প্রথা, 32-5 আছে রক্ত, বৈবাহিক বা দত্তক প্রথা। আচ্ছা, এরপরে চলে আসি আপনার 32-6। কি ভাই? হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই। দেখেন, আচ্ছা, 6 নাম্বারটা দেখেন। 5 আর 6 অনেকের কাছে একরকম মনে হয়, যে সাক্ষ্য আইনের 32-6 অনুচ্ছেদে কোনো বিবৃতি মৃত মৃত ব্যক্তিগণের মধ্যে, আন্ডারলাইন করেন, রক্তের সম্পর্ক সূত্রে, বিবাহ সূত্রে আন্ডারলাইন করবেন, বা দত্তক সূত্রে হলে, এবং একই সাথে বিবৃতিটা পারিবারিক কোনো বিষয় আন্ডারলাইন করেন, দলিল, উইল করা হয়, বা কোনো পারিবারিক বংশ তালিকা বা কোনো সমাধি প্রস্তরে করা হয়, তাহলে আপনার কাছে মনে হতে পারে 32-5-এও রক্ত, বৈবাহিক বা দত্তক আছে, 32-6-এও কি রক্ত, বৈবাহিক বা দত্তক আছে। তবে এখানে 32-এর আন্ডারলাইন করেন, 5 এবং 6 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য হলো, 5 অনুচ্ছেদের মধ্যে বক্তব্য মৌখিক বা লিখিত উভয় হতে পারে। মানে 5-এর যে এর আগে যেটা বললাম, এটা মৌখিক হতে পারে, এটা কি লিখিত হতে পারে। কিন্তু 6 অনুচ্ছেদের অধীন সর্বদা কি হবে, লিখিত হবে। জিনিস একই, বাট 5-এরটা মৌখিক হতে পারে, আবার কি লিখিত হতে পারে, আর 6-এরটা শুধুমাত্র কি লিখিত। দিনেশ মারা যাওয়ার আগে কোনো সমাধি প্রস্তরে লিখে দিয়ে গেছে কোনো কথা, তাহলে এটা প্রাসঙ্গিক হতে পারে কততে, 6-এ, 32-6। আমরা 7-এ চলে আসি, দেখেন 7। আচ্ছা, দেখেন 7-এ দেখেন, আহ যদি বিবৃতি, আন্ডারলাইন করেন, এমন কোন দলিল
উইল বা অন্য দলিলের লিপিভুক্ত হয় যা, আন্ডারলাইন করেন, 13 ধারার ক অনুচ্ছেদে উল্লেখিত কোন কারবারের সাথে সংশ্লিষ্ট। সংশ্লিষ্ট 13-র কথা কি আছে আগে একটু লেখ, 13-র কথা আন্ডারলাইন করে তীর দিয়ে একটু লেখেন, 13-র কথা কি আছে আমি একটু বলি, এটা একটু লেখেন। লেখেন অধিকার বা প্রথার, অধিকার বা প্রথার অস্তিত্ব বিষয়ে, অধিকার বা প্রথার অস্তিত্ব বিষয়ে কোনো প্রশ্ন উঠলে, অধিকার বা প্রথার অস্তিত্ব বিষয়ে কোনো প্রশ্ন উঠলে যা প্রাসঙ্গিক। একটা দলিলে লেখা আছে, ধরেন একজন ব্যক্তি মারা যাওয়ার আগে, মানে সে একটা দলিলে লিখে দিয়েছে আমি অমুকের কাছে জায়গা বিক্রি করলাম, কিন্তু অমুক দলিলের উপর দিয়ে সকলের, অমুক জমির উপর দিয়ে সকলের হাঁটার অধিকার থাকবে। এই কথাগুলো সে বিক্রয় দলিলে কি লেখা আছে বা উইলে লেখা আছে। তো যদি কোনো ব্যক্তি কোনো দলিলে, কোনো উইলে কোনো অধিকার বা প্রথার কথা লিখে যায়, সেগুলো প্রাসঙ্গিক 32-এর কততে, সাথে। 32-এর সাথে বলতেছে যদি বিবৃতি এমন কোন দলিল, উইল বা অন্যান্য দলিলে লিপিবদ্ধ হয় যার 13 ধারার অনুচ্ছেদে উল্লেখিত কোনো কারবারের সাথে সংশ্লিষ্ট। 13 ধারার কতে কি আছে, অধিকার বা প্রথা রিলেটেড যদি কোনো প্রশ্ন উঠে তাহলে প্রাসঙ্গিক কততে, 13-র কতে। আমি 7টা আবার একটু আপনাদের মনে করাই দেখেন। 32-এর কতে ডাইং ডিক্লারেশন, 32-এর সরি 1-এ, 32-এর 2-এ স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি, 32-এর 3-এ এমন বিবৃতি যা আর্থিক মালিকানা স্বার্থের পরিপন্থী, 32-এর 4-এ অধিকার প্রথা, 32-এর 4-এ অধিকার প্রথা, 32-এর 5-এ রক্ত, বৈবাহিক বা দত্তক, লিখিত মৌখিক উভয়, লিখিত মৌখিক উভয়, 32-এর 6-এ রক্ত বৈবাহিক দত্তক এটা শুধুমাত্র কি লিখিত, আর 32-এর 7-এ কোন দলিল বা উইলে যদি কোনো প্রথা বা অস্তিত্ব, প্রথা, কোনো দলিল বা উইলে যদি কোনো অধিকার বা প্রথা রিলেটেড কোনো কথা বলা হয়ে থাকে সেটাও প্রাসঙ্গিক কততে, 32-এর সাথে। এখন আপনি বলতে পারেন যে 32-এর 4-এও অধিকার প্রথা বললো, 32-এর 7-এও কি অধিকার প্রথা বলছে। এখন দুইটা কি এক জিনিস কিনা, না দুইটা এক জিনিস না। 32-এর 4-এ যেটা বলছে সেটা লিখিত হইতে পারে, মৌখিকও হতে পারে। আর 32-এর সাথে যেটা বলছে দেখেন দলিল বা উইল বা অন্য দলিল লিপিবদ্ধ কিন্তু হয়, তা 32-এর সাথে সর্বদা কি লিখিত। তারপরটা দেখেন, যদি বিবৃতি, আন্ডারলাইন করবেন, কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে, গোল দিবেন, যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব বা ধারণা উহাতে ব্যক্ত হয়। 32-এর কত, 8। মানে যদি এমন কিছু লোক এমন কোন বিবৃতি দিয়ে গেছে যা বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক, এটার উদাহরণ এইভাবে দেওয়া যেতে পারে। ধরেন আমাদের দেশে যুদ্ধ অপরাধীর বিচার শুরু হয় 2011 অথবা 12 সালে। তো যুদ্ধ অপরাধীর যে ঘটনাটা ঘটছে তো 1971 সালে, কিন্তু বিচার হচ্ছে কত সালে, 12 সালে এসে। তো দেখা গেছে যে ওই সময় অনেক লোক যারা ভিকটিম, যারা ওই অমুক অমুক রাজাকার ছিল, গ্রামের অনেক লোকজন অনেক কথা বলে গেছে, পত্রিকায় যাদের নিউজ প্রকাশিত হয়েছে যে অমুক 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 জায়গায় অমুক অমুক রাজাকার এই এই কাজ করছে, কিন্তু মামলার যখন বিচার শুরু হলো তখন তো ওই লোকগুলো বেঁচে নাও থাকতে পারে। তাহলে তাদের যে বিবৃতি যেগুলা বইতে আছে বা যেগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে এইগুলো প্রাসঙ্গিক 32-এর কততে, 8। যদিও তারা বিচারের সময় কি নেই, বেঁচে নেই, হারায় গেছে, অথবা অক্ষম, অথবা যে বিবৃতি দিয়েছিল সে ধরেন এখন তাকে নিউ ইয়র্কে, তাকে আর আনা সম্ভব না। তাহলে তার এই কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, এগুলোও আপনার গ্রহণযোগ্য হতে পারে কততে, 32-এর 8-এ। তো জেনে রাখা ভালো দেখেন যে 32 ধারার অধীন লিখিত বা মৌখিক উভয় ধরনের সাক্ষ্য প্রাসঙ্গিক করা হয়েছে। 32 ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে পরিচিত, মানে প্রযোজ্য, সরি। তো আমার 32-এর 8টা আপনি এখন থেকে পড়ে ফেলবেন, যাতে লিখিত পরীক্ষার সময় আলাদা করে পড়া না লাগে। বুঝতে পারছেন?
এই 32-এর 1 ডাইং ডিক্লারেশন, 32-এর 2 স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি, 32-এর 3 হচ্ছে আপনার অধিকার মালিকানা বা আর্থিক স্বার্থের পরিপন্থী, 32-এর 4 অধিকার প্রথা, 4 অধিকার প্রথা, 7 অধিকার প্রথা, 5 হলো রক্ত বিবাহ বা দত্তক সূত্রে কোনো লিখিত বা মৌখিক বিবৃতি, আর 6 রক্ত বৈবাহিক বা দত্তক সূত্রে শুধুমাত্র কি লিখিত বিবৃতি। 7 তো বললামই, আর 8 হচ্ছে যে এমন কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। আচ্ছা, তো লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, হ্যাঁ লিখিত হয় সেটা কিন্তু ছড়াই যাবে, হ্যাঁ, তাহলে পাঁচে লিখিত হয়। 5-এ লিখিত অলিখিত দুটেই, আর 6 হচ্ছে শুধু লিখিত। এক পেপার হয়, ছয় হ্যাঁ, হালকা একটু পার্থক্য আছে, যে পার্থক্যটা ওই যে দেখেন দলিল বা উইলে করা হয়। 6-এ দেখবেন যে দলিল বা উইলে করা হয়, কিন্তু 4-5-এর ক্ষেত্রে কিন্তু দলিল উইল কথা নাই। আচ্ছা, আমরা বিগত বছর প্রশ্নে আসি। কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলিভেন্ট ফ্যাক্ট বাই পারসন, মানে কোন কোন ক্ষেত্রে এমন কোন লোকের বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে যে হচ্ছে ডেট আর ক্যান নট বি ফাউন্ড এটসেট্রা ইজ রিলিভেন্ট। কত ধারায়? 32 ধারায়। গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা, যে মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে, এটাই সঠিক। পুলিশের কাছেও দেওয়া যেতে পারে। 4 নম্বরটা দেখেন, যে মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না? অ্যাকচুয়ালি এই প্রশ্নটাই মানে একটু কনফিউজিং। তো একটা জিনিস মনে রাখবেন, যে এই জায়গায় এটা বোঝানো হয়েছে যে 32-এ মৃত্যুর কারণ সম্পর্কে আছে, বৈবাহিক সম্পর্ক আছে, পিতৃত্বের দাবিও আছে। যেটা নাই সেটা হচ্ছে কি সম্পত্তি দান। ওই 8টার ভিতর কি সম্পত্তি দান আছে? নাই, এটা বোঝানো হয়েছে কি সম্পত্তি দান। কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নটাই ঠিক না, যে মৃত্যুকালীন ঘোষণার সময় কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। মৃত্যুকালীন ঘোষণার সময় তো শুধু একটা বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, সেটা কি? মৃত্যুর সম্পর্কিত কোনো কথা। বাকিগুলো তো গ্রহণযোগ্য হবে না। কিন্তু যাই হোক, যদি প্রশ্ন করেই ফেলছে, তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে না? সম্পত্তি দান, কারণ সম্পত্তি দান রিলেটেড কোনো ব্যাপার আমার 32 ধারার ভিতরে নাই। 5 নাম্বার দেখেন, বি একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। এ বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এ একজন ব্যক্তি, যে বি মারা গেছে, তার মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। তার আগে এ কে অবশ্যই প্রমাণ করতে হবে কি? বি এর মৃত্যু। স্টেটমেন্টস বাই পারসনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস, এটা আছে মানে স্টেটমেন্টস বাই পারসনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস, সে সকল লোকের বিবৃতি যাদেরকে আপনার সাক্ষী হিসেবে ডাকা যায় না, এই সম্পর্কে বলা হয়েছে 32 আর 33। 32 আর 33। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সাক্ষ্য আইনের 32 ধারায় ড্যাশ লোক যাকে সাক্ষীরূপে আহ্বান করা যায় না, তাদের সাক্ষ্য ড্যাশ ক্ষেত্রে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টা ক্ষেত্রে? 4 শ্রেণীর লোকের বিবৃতি কয়টা ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। 5 নাম্বারে চলে আসেন, সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী যে সকল সাক্ষীদেরকে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না, তাদের কোন ধরনের সাক্ষ্য প্রাসঙ্গিক হবে? 32-এ কিন্তু মৌখিক আর লিখিত উভয় প্রাসঙ্গিক। 6 নাম্বারটা দেখেন, statements written or verbal of relevant facts made by a person who they assert themselves relevant facts is dead or cannot be found, মানে যে মারা গেছে অথবা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, has become incapable of giving evidence, যে সাক্ষ্য দিতে অক্ষম, whose attendance cannot be procured without an amount of delay or expense, বিলম্ব এবং মানে খরচ ছাড়া যাকে হাজির করা সম্ভব নয়। তাহলে উপরের কি সবগুলাই সঠিক। দেখেন 9 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সাধারণত সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য, কিন্তু নিম্নলিখিত কোন ক্ষেত্রে সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে? সংগঠিত ব্যাপার, রেস গেস্টি, অ্যাডমিশন এন্ড কনফেশন, মৃত্যুকালীন ঘোষণা, উপরের কি সবগুলাই। তারপরে উম এটা যদি দেখেন 12 নাম্বার প্রশ্নটা দেখেন, আচ্ছা 11টা দেখেন, 11, যে সাক্ষ্য আইনের 32 ধারার অধীন মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে পারে
দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলায়, দেওয়ানি ফৌজদারি উভয় মামলা। 12 নম্বরটা দেখেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে পারে? পুলিশের নিকট মৃত্যুকালীন ঘোষণা দিলে, আত্মীয়র কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে, যে কোনো ব্যক্তির কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে, সবগুলো। কি বলেন তো? উপরের সবগুলো। 13 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, দেখেন, ক এবং তার তিন বন্ধু মিলে ক কে গুরুতর জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গ মারা যায়। মৃত্যুর পূর্বে গ তার মৃত্যুর কারণ হিসেবে ক কে দায়ী করে পুলিশের নিকট বিবৃতি দেয়। ক মারা মানে গ মারা যাওয়ার আগে বলছে যে তারে ক মারছে। গ এর মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? গ এর মৃত্যুকালীন ঘোষণা 32 ধারা অনুযায়ী সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। মৃত্যুকালীন ঘোষণা পুলিশের নিকট দিলেও তা 32 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। এই দুইটাই কি প্রাসঙ্গিক? দেখি ইলা বলেন যে পুলিশের কাছে কে কথা বললে প্রাসঙ্গিক হবে না? পুলিশের কাছে কে বললে, কে কথা বললে প্রাসঙ্গিক হবে না? গতকাল পড়ছিলাম, বলেন। সুমন সেন। পুলিশের কাছে সাক্ষ্য দিলে। কে বললে বলেন? মনে পড়ে না? বিবেদি। কালকে আসছেন না? না আসলে লেকচার দেখবেন। পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে, যে আসামি যে তার দোষ স্বীকার করছে, এটা কি প্রাসঙ্গিক হবে না? শুধু প্রাসঙ্গিক হতে পারে যদি আলামত উদ্ধার করা হয় কত ধারায়? 27 ধারায়। ধন্যবাদ। ভুলে গেলে হবে না ভাই। তারপরে দেখেন 16 নাম্বার প্রশ্নটা দেখেন। 16 নাম্বার, যে বিচারে ক এর জন্ম তারিখ নিয়ে প্রশ্ন উঠছে। এই যে বাংলা সিনেমায় চলে আসছি, দেখেন, ক একজন মৃত সার্জন, মানে সে একজন ডাক্তার ছিলেন, যে সার্জন আর কি। তিনি তার দৈনন্দিন কার্যাদি প্রসঙ্গে ডায়েরি লিখতেন। সেখানে তিনি একটি নির্দিষ্ট তারিখে ক এর মাতার প্রসবকালে তিনি উপস্থিত ছিলেন তা লিপিবদ্ধ করা আছে, এবং সেই দিন মহিলার একটি পুত্র সন্তান হয়েছিল। সেই যে যে ডাক্তার যিনি, তার বক্তব্য প্রাসঙ্গিক কত দ্বারাই? 32 দ্বারা। এই যে দেখেন, ধারা 32 অনুযায়ী প্রাসঙ্গিক, যেহেতু বিবৃতিটা গ এর স্বাভাবিক কর্মের ফল। কারণ ডায়েরি লেখা একটা কি স্বাভাবিক কর্মের ফল, এটা কততে আছে? 32-2। তাই এটা কি প্রাসঙ্গিক। 18 নম্বরটা দেখেন ভাই, 18 নম্বর, ক এই মর্মে একটি বিবৃতি দেয় যে সে ক্ষয়ের নিকট সে ক্ষয়ের নিকট থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছিল। সে ঋণ নিছিল, পরবর্তীতে ক মারা যায়। এই যে বিবৃতিটা দিয়ে গেছে, এটা কি তার পক্ষে যায় না বিপক্ষে যায়? ঋণ নিছিল মানে কি তার বিপক্ষে যায়। তাহলে এই ক্ষেত্রে কয়ের বিবৃতি প্রাসঙ্গিক হবে, কারণ এটা বিবৃতি দানকারীর আর্থিক বা মালিকানা স্বার্থের পরিপন্থী। এটা সত্য হলে কয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে। এটা সত্য হলে কয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যাবে। উপরের কি সবগুলা। কিন্তু ক যদি বলতো যে আমি খরে 1 লক্ষ টাকা ধার দিছি, তাহলে এটা প্রাসঙ্গিক হতো না, 32-3 প্রাসঙ্গিক হতো না। 19 নাম্বারটা দেখেন, সাক্ষ্য আইনের 32-5 ধারায় প্রদত্ত কোনো বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে যদি বিবৃতিটি বিদ্যমান দেশের সাথে সম্পর্কিত হয়। রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দত্তক সম্পর্ক, উপরের কি সবগুলা। 21 নম্বরটা দেখেন, যে সাক্ষ্য আইনের 32 ধারায় আহ্বান করা যায় না এমন কোন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে। দেওয়ানি মামলায়, ফৌজদারি মামলায় কি উভয়। তারপর এটা দেখেন 22 নাম্বার প্রশ্নটা, যে ব্যবসাকালীন সময়ে কোন মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের কত ধারায় প্রাসঙ্গিক? কত বলেন? ওই যে 32-2 স্বাভাবিক দুই। কাজকর্মের রীতিনীতি। কি ভাই? আপনি যে কোনো কাজ করতেছেন, এই জায়গায় একটা জিনিস আছে, শোনেন, এই জায়গায় এই বইতে এই বইতে এই যে বিজনেস বলতে বোঝা যাচ্ছে যে অর্ডিনারি কোর্স অফ বিজনেস। এই বিজনেস মানে ব্যবসা না। এই বিজনেস মানে ইনি আক্ষরিক অনুবাদ করছে ব্যবসা, বাট বিজনেস এই জায়গায় অর্ডিনারি কোর্স অফ বিজনেস মানে বোঝা যাচ্ছে হলো তার স্বাভাবিক কর্মকাণ্ডের রীতিনীতি, মানে সে স্বাভাবিক যে কর্মকাণ্ড করে। একজন ব্যবসায়ী যে দোকানদার, তার স্বাভাবিক কর্মকাণ্ড দোকানে লিখে রাখা, যে হ্যাঁ, এটাও দৈনন্দিন কর্মকাণ্ডের রীতিনীতি। আসেন, তো আমরা ধরেন আপনারা একজনের একজনের জায়গায় মারামারি মানে মারামারি লাগছে,
একজন আর একজনকে মারতেছেন বা কথা শোনা যাচ্ছে, আমাদের এখানে কি রেকর্ডিং হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু পরবর্তীতে কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, যদি আপনারা যে সাক্ষী যারা বিবৃতি দিয়ে মারা গেছে, যাই হোক। তবে আপনি একটা জিনিস মনে রাখবেন, 32 দ্বারা প্রাসঙ্গিক করতে হলেই যে বিবৃতিটা দিছে তার 4টে জিনিস হইতে হবে: হয় মারা গেছে, নাই হারা গেছে, নাইলে অক্ষম, অথবা যারা হাজির করা সময় ও ব্যয় সাপেক্ষ। সুস্থ স্বাভাবিক কেউ বেঁচে আছে, তার কথা কিন্তু 32 দ্বারাই প্রাসঙ্গিক হবে না। আমরা চলে এসেছি 33 ধারা। দেখেন, 32 বুঝেন নাই কেউ আছেন? প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, রেলেভেন্স অফ সার্টেইন এভিডেন্স অর প্রুভিং ইন সাবসিকুয়েন্ট প্রসিডিং ধারা 33। আমি আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে যে অনেক সময় আছে যে হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড, এই কথাগুলো আছে। এই হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড এটসেট্রা যদি থাকে, ধরে নিবেন ওটা কত দ্বারা? 32। আর ডেট বা ক্যান নট বি ফাউন্ড এই শব্দ নাই, যদি এই টাইটেল থাকে রেলিভেন্স অফ সার্টেন এভিডেন্স ফর প্রুভিং ইন সাবসিকুয়েন্ট প্রসিডিং, এটা থাকলে হবে কত? 33। কিন্তু উভয় ক্ষেত্রেই মারা গেছে হারাই গেছে সবগুলাই আছে, কিন্তু যদি স্পেশালি উল্লেখ থাকে যে হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড, তাহলে আপনি ধরে নিবেন এটা কত দ্বারা? 32 ধারার টাইটেল। 32 ধারার টাইটেল। তাহলে আমরা চলে আসি, দেখেন, কোন সাক্ষী মামলার বিচারিক কার্যক্রমে বা আইনত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট যে সাক্ষ্য দেয়, বিচারিক কার্যক্রমে এটা আন্ডারলাইন করেন, বা আইনত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট যে সাক্ষ্য দেয়, গোল দিবেন, তা পরবর্তী মামলায়, আন্ডারলাইন করেন, একই মামলার পরবর্তী বা একই মামলার পরবর্তী পর্যায়ে কখন প্রাসঙ্গিক হতে পারে তা 33 ধারায় বর্ণনা করা হয়েছে। একটু বুঝেন, 32 ধারায় যাদের বক্তব্য বা বিবৃতি প্রাসঙ্গিক তারা কিন্তু কখনোই আদালতে আসে নাই। আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া যা বলিব সত্য বলিব, সত্য বলিলে মিথ্যা বলিব না, এই সে কিন্তু কখনোই আদালতে আসে নাই। আদালতে আসার আগেই সে মারা গেছে, হারাই গেছে। আর 33 ধারায় যাদের বক্তব্য প্রাসঙ্গিক তারা একবার আদালতে কি এসেছিল, এসে আসার পরে সে সাক্ষ্য প্রদান করেছিল, কিন্তু পরবর্তীতে যখন তাকে ডাকা হলো অন্য কোনো মামলায়, অথবা ওই মামলায় তাকে সাক্ষী হিসেবে রিকল করা হলো, কিন্তু সেই মামলায় আর সে আমেরিকা চলে গেছে, অথবা মারা গেছে, অথবা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে আর পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আসবে কত দ্বারা? 33 দ্বারা। অর্থাৎ 32-এ সে কখনোই আদালতে আসে নাই, আর 33-এ কি সে আদালতে এসেছিল। 33 ধারায় গোল দিবেন, নিম্নলিখিত 5টি ক্ষেত্রে আদালত প্রদত্ত মামলা নিম্নলিখিত 5টি ক্ষেত্রে প্রদত্ত সাক্ষ্য মামলার পরবর্তী কার্যক্রমে প্রাসঙ্গিক হতে পারে। কয়টা ক্ষেত্রে? 5টি। এই জায়গায় 5টি ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে 5 ধরনের ব্যক্তি। 32-এ ছিল কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের। 32-এর 4 আর এই 33-এর 5-এর ভিতরে 4টা হুবহু এক, শুধু একটা হলো আলাদা। দেখেন, আহ সাক্ষী মৃত্যুবরণ করে, এটা 32-এও ছিল। সাক্ষীকে যখন খুঁজে পাওয়া যায় না, এটাও কি 32-এ ছিল। সাক্ষী যখন সাক্ষ্য প্রদানে অসমর্থ হয়ে পড়ে, এটাও কি 32-এ ছিল। যখন বিপক্ষ সাক্ষীকে সরিয়ে রাখে, এটা 32-এ ছিল। অর্থাৎ প্রতিপক্ষ যদি যে সাক্ষী তাকে যদি সরিয়ে রাখে, আর 5 নাম্বারটা দেখেন, তাকে উপস্থিত করার জন্য যে সময় বা অর্থের প্রয়োজন তা মামলার বিবেচনায় আদালত অযৌক্তিক মনে করলে। তাহলে আমার 33 মনে রাখা খুবই সোজা। মনে রাখবেন, 32-এ কোনোদিনই সে আদালতে হাজির হয় নাই, কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তি। আর 33-এ হলো সে আদালতে হাজির হয়ে একবার সাক্ষ্য প্রদান করেছে, কয় ধরনের? 5 ধরনের। শুধু একটা এক্সট্রা যোগ হয়েছে, সেটা কোনটা? যে প্রতিপক্ষ যদি তারা কি করে রাখে, সরায় রাখে। তবে কথা আছে, শর্ত সমূহ দেখে আসেন। শর্ত সমূহ আহ উপরে উল্লেখিত গোল দিবেন, 5 শ্রেণীর ব্যক্তিগণের সাক্ষ্য গ্রহণযোগ্য করতে হলে নিম্নলিখিত গোল দিবেন, 4টি শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? 4টা। 4টা শর্ত কি কি যদি আমরা দেখি, যে সাক্ষ্যটি আন্ডারলাইন করবেন কোন বিচারিক কার্যক্রমে বা সাক্ষ্য নিতে আইন বলে ক্ষমতা সম্পন্ন কোন ব্যক্তির নিকট প্রদত্ত
হবে। অর্থাৎ ওই যে যে 5 ধরনের ব্যক্তি, যে সে অবশ্যই যে সাক্ষ্যটা দিয়েছিল কোনো বিচারিক কার্যক্রমে দিয়েছিল, বা সাক্ষ্য নিতে আইন বলে ক্ষমতা সম্পন্ন, অথবা ধরেন কোনো কমিশনের কাছে দিছিল। বলেন তো কমিশন আছে দেওয়ানি কার্যবিধির কোথায়? 75 ধারায় আর 26 আদেশে। ধন্যবাদ। ফৌজদারিতে কোথায় আছে? 503। 503। জি। আসেন তারপরে দেখেন যে মামলার কার্যক্রমটি আন্ডারলাইন করেন একই পক্ষদ্বয়ের মধ্যে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হতে হবে। অর্থাৎ ওই উভয় মামলা যদি পরবর্তী মামলায় তার সাক্ষী হিসেবে ডাকা হয়, তাহলে ধরে নিতে হবে এটা কি ওই উভয় একই ধরনের মামলায় পক্ষ হতে হবে। তারপরে দেখেন যে মামলার প্রথম কার্যক্রমে আন্ডারলাইন করবেন সাক্ষীকে জেরা করার অধিকার এবং সুযোগ বিরোধী পক্ষের বা অ্যাডভার্স পার্টির ছিল। জেরা বুঝেন তো, যখন কোনো সাক্ষী যে পক্ষ হাজির করে সে সাক্ষীর ন্যায় জবানবন্দি, আর প্রতিপক্ষ এসে যদি ওই সাক্ষীরে প্রশ্ন করে, এটারে বলে হচ্ছে জেরা বা ক্রস এক্সামিনেশন। তাইলে প্রথমবার যখন ওই সাক্ষী আদালতে হাজির হয়েছিল, অপর পক্ষ অবশ্যই তারে জেরা করার সুযোগ পেয়েছিল। জেরা করুক বা না করুক, তাকে জেরা করার সুযোগ পেয়েছিল। যদি তাকে জেরা করার সুযোগ না পায়, তাহলে 33 ধারায় তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ধরেন যদি এরকম হয় যে আমাদের আশিক সাহেব আমেরিকা যাওয়ার আগে একটা মামলায় জবানবন্দি দিয়ে গেছে, তো তারে প্রতিপক্ষ জেরা করে নাই। এখন পরবর্তীতে যখন সাক্ষী হিসেবে তারে আবার ডাকা হলো, যে রিকল করা হলো, বা এমনি তারে জেরার জন্য ডাকা হলো, কিন্তু সে তো আমেরিকা চলে গেছে, তাহলে ওই যে যে জবানবন্দি দিল এটা কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে কিনা বলে? যাবে? যাবে না, কারণ প্রথম যখন জবানবন্দি দিয়েছিল তখন তারে কি জেরা করা হয়। 4 নম্বরে দেখেন মামলার প্রথম এবং পরবর্তী পর্যায়ে বিচার্য বিষয়সমূহ মৌলিকভাবে একই ছিল, এবং ধরে নিতে হবে যে উভয় মামলার বিচার্য বিষয় একই ছিল। অর্থাৎ এই 33 ধারা একই মামলায় ওই সাক্ষীর আর একবার সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হতে পারে, অথবা ভিন্ন মামলায়ও ডাকা হতে পারে। উদাহরণ দেখেন, করিম, গণেশ এবং ঘনশ সাহেবের মধ্যেকার একটি মামলায় সাক্ষ্য দেয় যে করিম সাক্ষ্য দিছে সে গণেশকে ঘনশ্যামের বাড়ি থেকে বাইসাইকেল চুরি করতে দেখেছিল। এই সাক্ষ্য দিচ্ছে কে? করিম। পরবর্তীতে করিম মারা যায়। করিমের প্রদত্ত সাক্ষ্য চুরির সত্যতা প্রমাণের জন্য উক্ত মামলার পরবর্তী কার্যক্রমে প্রাসঙ্গিক হতে পারে, বা পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী কোনো মামলায় প্রাসঙ্গিক হতে পারে। তবে প্রাসঙ্গিক হতে হলে আগে দেখাতে হবে যে করিম রে অপর পক্ষ কি করেছিল, জেরা করেছিল। জেরা করুক বা না করুক, জেরা করার সুযোগ পাইছিল। সব ক্ষেত্রেই যে জেরা করে বিষয়টা তো তা না। অনেক সময় জবানবন্দি শুনেই প্রতিপক্ষের আইনজীবী বললো যে আমার আর জেরা করার দরকার নাই, সে যা বলছে এটাই আমার জেরা। জি। তাহলে দেখেন, এবং 32 এবং 33 ধারার ভিতর পার্থক্য যদি আমরা আসি, যে 32 এবং 33 ধারার ভিতর পার্থক্য, 32 এবং 33 ধারার মধ্যে পার্থক্য হলো 32 ধারায় যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না, যেমন মৃত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য করতে হলে এটা প্রয়োজনীয় নয় যে উক্ত ব্যক্তির সাক্ষ্যটি কোনো বিচারিক কার্যক্রমে বা সাক্ষ্য নিতে আইন বলে ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট দিতে হবে। কিন্তু 33 ধারায় সাক্ষ্য প্রযোজ্য হবে, আন্ডারলাইন করবেন, যদি কোনো বিচারিক কার্যক্রমে বা সাক্ষ্য নিতে আইন বলে ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সাক্ষ্য দিলে, এবং পরবর্তীতে উক্ত সাক্ষী মারা গেলে বা তাকে খুঁজে পাওয়া না গেলে। অর্থাৎ থেকে আন্ডারলাইন করেন, অর্থাৎ 32 ধারায় সাক্ষ্য দেওয়া হয় না, বরং বিচারিক কার্যক্রমে ব্যবহার করা হবে, আন্ডারলাইন করবেন। কিন্তু 33 ধারায় বিচারিক কার্যক্রমে ইতিমধ্যে সাক্ষ্যটি ব্যবহার করা হয়েছে, এবং পরবর্তীতে উক্ত সাক্ষী মারা গেলে তাকে খুঁজে পাওয়া না গেলে তার সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। 32 আর 33 কে বুঝেন নাই বলেন তো? অনেকেও বুঝেন নাই এখনো। বলেন, বলেন। বিগত বছর প্রশ্ন দেখেন ভাই, বিগত বছর প্রশ্ন, প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয়ে, এবং আন্ডারলাইন করেন জেরাকৃত, এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হয় সশস্ত্র বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী, জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি। কোনটা? অবশ্যই মৃত ব্যক্তি হতে হবে। কত ধারায় জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য? কত ধারায়? 33।
আচ্ছা, এখানে মোটামুটি যে প্রশ্নগুলো আছে সেলফ প্র্যাকটিস পড়ে নিবেন। এখানে আপনারা একটু ধারা 34 দিয়ে একটু লেখেন, ধারা 34, ধারা 34 লেখেন। ওই ফাঁকা জায়গা আছে ওখানে লেখেন ধারা 34, ধারা 34 লেখেন যে ব্যবসায়িক খাতার লেখা প্রাসঙ্গিক। ব্যবসায়িক খাতার, ধারা 34 দিয়ে লেখেন যে ব্যবসায়িক খাতার লেখা প্রাসঙ্গিক। লেখেন। ওই যে একটু আগে আমরা বললাম না যে যদি কোনো ব্যবসায়ী ধরেন সে লিখে গেছে যে আমি অমুকের কাছে এত টাকা ধার দেনা, আমার কাছ থেকে এত টাকা বাকি খাইছে, তো এখন তো সে মারা গেছে, তো এখন তার প্রতিনিধি যারা আছে তারা যদি মামলা করে যে ওনার এই যে দেখেন আমার পিতা অমুকের কাছে এত টাকা পায়, বরং পিতা মারা যাওয়ার আগে তার এই যে যে খাতা আছে খাতায় লেখা আছে যে অমুকের কাছে এত 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 টাকা পাই, তাহলে এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 34 ধারা। অথবা সে মারা যাক বা না যাক, সে নিজেও মামলা করতে পারে। সে নিজেও মামলা করতে পারে ওনার এই যে দেখেন আমি অমুক তারিখে লিখে রাখছিলাম অমুক তারিখের খাতা, যে তার কাছে আমি এত টাকা পাই। তাহলে এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 34। 32 33 যদি আমি অ্যাপ্লাই করতে যাই তাহলে আগে আমার দেখাইতে হবে মারা গেছি, হারাই গেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না, বা হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ। ধারা 35টা লেখেন, ধারা 35। হ্যাঁ, 32-2 আনা যায়। দেখেন 35 দেখেন, সরকারি কর্মচারীর লেখা প্রাসঙ্গিক। সরকারি কর্মচারীর লেখা প্রাসঙ্গিক, ধারা 35, সরকারি কর্মচারীর লেখা প্রাসঙ্গিক। 36, ধারা 36 লেখেন, মানচিত্র চার্ট প্রাসঙ্গিক। মানচিত্র চার্ট প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 36 দাঁড়ায়। ধারা 38টা লেখেন, ধারা 38 লেখেন, বিচারিক নজির, বিচারিক নজির বা ডিএলআর, এমএলআর, এমএলআর, এমএলআর ইত্যাদি প্রাসঙ্গিক। কোর্টে যখন একজন আইনজীবী কোর্টে বিভিন্ন আইনের বই রেফারেন্স দিচ্ছেন, অমুক ডিএলআর এত কথা আছে, তমুক ডিএলআর এই কথা আছে, আইনের বই আদালতে দেখাচ্ছে, এইগুলা বলা আছে সাক্ষ্য আইনের কত ধারায়? 38 ধারায়। 38 ধারায় বলা হয়েছে যে এগুলা প্রাসঙ্গিক। তাহলে আপনার মনে রাখতে হবে যে ব্যবসায়ীর খাতা, ব্যবসায়িক খাতা লেখা প্রাসঙ্গিক কত? 34, 34। সরকারি কর্মচারীর লেখা কত? 35। মানচিত্র চার্ট কত? 36। আর বিচারিক নজির বা আইন সংক্রান্ত বই এগুলা প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে কত? 38। ধন্যবাদ। দেখেন তো এই যে যতটুকু আমরা পড়লাম আজকে 32 থেকে 38 পর্যন্ত, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? ঠিক আছে, একটু নামাজের বিরতি। তো বিরতির পর আমরা ক্লাস শুরু করি। দেখেন যে বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক, জাজমেন্ট অফ কোর্টস অফ জাস্টিস হোয়েন রিলেভেন্ট, ধারা 40 থেকে 43। দেখেন বিচার আদালতের রায় কখন প্রাসঙ্গিক সেটা সাক্ষ্য আইনের আন্ডারলাইন করে 40 থেকে 44 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে।
40 ধারা অনুসারে দ্বিতীয় মকদ্দমা বা বিচার বারিত করার জন্য আন্ডারলাইন করবেন, দ্বিতীয় মকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক, এটা হলো 40-এ। 41 ধারায় প্রবেট ইত্যাদি এখতিয়ার প্রয়োগে প্রদত্ত রায় প্রাসঙ্গিক। 41 ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিগ্রি প্রাসঙ্গিক 42 ধারায়। আর 40 থেকে 42 ধারা পর্যন্ত উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্য ক্ষেত্রে রায় 43 ধারায় প্রাসঙ্গিক। রায় নিতে প্রতারণা বা ষড়যন্ত্র 44 ধারা অনুসারে প্রমাণ করা যেতে পারে। আমরা সরাসরি চলে আসি 40 ধারায়। 40 ধারা দেখেন, 40 ধারায় বলতেছে যে দ্বিতীয় মকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। আন্ডারলাইন করবেন, প্রিভিয়াস জাজমেন্ট রেলেভেন্ট টু বার এ সেকেন্ড সুট অর ট্রায়াল, TRIAL হবে, TRIAL টু বার এ সেকেন্ড সুট অর ট্রায়াল, TRIAL, হ্যাঁ TRIAL হবে। তো পাশে লেখেন রেস জুডিকাটা। তাহলে আমাদের এই 40 ধারায় পরীক্ষায় প্রশ্ন এসেছিল একবার যে সাক্ষ্য আইনের কত ধারায় রেস জুডিকাটা বিধানটা প্রতিফলিত হয়েছে বা রেস জুডিকাটা বিধান আছে, কত ধারায়? 40 ধারায়। মিতা বলেন, আর কেউ বলবেন না, মিতা বলেন যে রেস জুডিকাটা রিলেটেড এই বিধান আর কোন আইনের কোথায় কোথায় আছে? যে ফৌজদারিতে কত আছে তাই বলেন। দেওয়ানিতে তো 11 তো আছে, ফৌজদারিতে কততে আছে? 403। ফৌজদারিতে আছে 403। শুনেন, এই যে রেস জুডিকাটা সম্পর্কিত বিধান, এগুলা বেশ কয়েকটা আইন আছে। কি কি? আমাদের সাক্ষ্য আইনে আছে 40 ধারায়, দেওয়ানি কার্যবিধিতে আছে 11 ধারায়, ফৌজদারি কার্যবিধিতে আছে 403 ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 29 ধারায়, 29 ধারায়। বাংলাদেশ সংবিধানের আছে 35-এর 2 অনুচ্ছেদ, 35-এর 2 অনুচ্ছেদ। এছাড়া জেনারেল ক্লোজার্স অ্যাক্ট 1897-এর 26 ধারায় আছে। এই কয়েকটা জায়গায় রেস জুডিকাটা রিলেটেড বিধান আছে। তাহলে আমরা একটু পড়ি, দেখেন। হ্যাঁ, লিখে রাখলে ওই যে যা বললাম, যে দেওয়ানিতে আছে 11, ফৌজদারিতে আছে কত? 403, সুনির্দিষ্টতে আছে 29, সংবিধানের আছে 35-এর 2 অনুচ্ছেদ। 35-এর 2 অনুচ্ছেদ, 35-2 সংবিধানের। আর জেনারেল ক্লোজার্স অ্যাক্টের আছে 26 ধারায়। তাহলে আমরা চলে আসি, দেখেন যে এখানে পড়া শুরু করি যে সাক্ষ্য আইনের 40 ধারায় দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন দোবারা দোষ, রেস জুডিকাটা এবং ফৌজদারি কার্যবিধির দোবারা সাজা বা ডাবল জিওপার্টি নীতি প্রতিফলন হয়েছে। দেওয়ানি কার্যবিধির 11 ধারায় দোবারা দোষ বা রেস জুডিকাটা অনুযায়ী চূড়ান্তভাবে সমাপ্ত মামলা পুনরায় একই বিষয় এবং একই পক্ষদ্বয়ের মধ্যে আদালতে শুরু করা যাবে না। যদি কোনো ব্যক্তি এমন মামলা দায়ের করে তাহলে মামলাটি খারিজ করে দিবে। আবার ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন 403 ধারায় দোবারা সাজা বা ডাবল জিওপার্টি নীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য 2বার বিচারের সম্মুখীন করা যাবে না। পীযূষ সাহেব, রেস জুডিকাটা কারে বলে বলেন? হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনি যদি দেওয়ানি কার্যবিধির দোবারা দোষ এবং ফৌজদারি কার্যবিধির দোবারা সাজা নীতি অনুযায়ী কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা খারিজ করতে চান, তাহলে আদালতকে দেখতে হবে উক্ত মামলার পূর্ববর্তী কোনো রায় আছে কিনা, মানে একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষগণের মধ্যে আগের কোনো রায় আছে কিনা। অর্থাৎ একই বিষয়ের উপর দ্বিতীয় মকদ্দমা খারিজ করতে পূর্ববর্তী মকদ্দমার রায়কে প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে আদালতে দাখিল করতে হবে। আপনি মুখ দিয়ে বললে তো হবে না যে আমাকে এই বিষয় নিয়ে একবার বিচার হয়ে গেছে, মুখের কথায় কাজ হবে? দেখাইতে হবে যে ওনার এই যে দেখেন রায়ের নকল, যে আমাদের একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একবার বিচার হয়ে গেছে। এই কারণে 40 ধারায় পূর্ববর্তী মামলার রায়কে প্রাসঙ্গিক করা হচ্ছে। একটা বিষয় দেখেন, সাক্ষ্য আইনের 40 ধারায় কিন্তু কোথাও রেস জুডিকাটা বা ডাবল জিওপার্টি শব্দটা উল্লেখ করে নাই। এই জায়গা কি বলছে? দ্বিতীয় মকদ্দমা বা বিচার পালিত করার জন্য পূর্ববর্তী রায় কখন
প্রাসঙ্গিক। তো যদি বলে যে সাক্ষ্য আইনের 40 ধারায় রেস জুডিকাটা শব্দ কয়বার ব্যবহৃত হয়েছে, একবারও না। আর একটা বিষয় যে প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনের 40 ধারা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি না ফৌজদারি? দেওয়ানি ফৌজদারি উভয়। ধন্যবাদ। দেখেন, যে ক্ষেত্রে 40 ধারার অধীন পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক, নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে দ্বিতীয় মোকদ্দমার বিচার পালিত করার জন্য 40 ধারার অধীন পূর্ববর্তী মোকদ্দমার রায় প্রাসঙ্গিক করা হয়েছে। দেওয়ানি মোকদ্দমায় দোবারা দোষ, ফৌজদারি মামলায় ফৌজদারি কার্যবিধির কত 403 ধারার অধীন দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি, বা পূর্বে খালাসপ্রাপ্ত বা পূর্বে দণ্ডপ্রাপ্ত বা একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না নীতি। জেনে রাখা ভালো। দেখেন, এটা আন্ডারলাইন করেন যে সাক্ষ্য আইনের 40 ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 3টে স্টার দেন। সাক্ষ্য আইনের 40 ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো বিগত বছরের প্রশ্ন আমরা যদি চলে আসি, দেখেন যে সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুডিকাটা নীতির প্রতিফলন ঘটেছে, কত ধারায়? 40 ধারা। রুবেল বলেন, রুবেল ফকির বলেন যে একটা ফৌজদারি মামলায় যদি আসামিরও অব্যাহতি দেয়, একটা মামলায় আসামিরও অব্যাহতি দিল, পরবর্তীতে ওই একই বিষয় নিয়ে তার বিরুদ্ধে যদি তারে আবার মামলা দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে আসামি কি 403 ধারার সুবিধা পাবে কিনা? যাবে না? অবশ্য ফৌজদারি পাই নাই আমাদের সাথে, নাকি পাই নাই। তো অব্যাহতি মুক্তি এগুলার ক্ষেত্রে কিন্তু 403 ধারা প্রযোজ্য হবে না, মানে আবার তার বিরুদ্ধে মামলা করা যাবে। 403 ধারা প্রযোজ্য শুধুমাত্র দণ্ড বা খালাসের ক্ষেত্রে, দণ্ড বা খালাস। যাক, আপনার মওকুফ করা হলো, আপনার সাফিসিয়েন্ট কজ আছে। দেখেন, তাহলে আমরা চলে আসি। দেখেন 41 ধারা 41, প্রবেট এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কিছু রায়ের প্রাসঙ্গিকতা। রেলেভেন্সি অফ সার্টেন জাজমেন্ট, ইংলিশটা আন্ডারলাইন করেন। রেলেভেন্সি অফ সার্টেন জাজমেন্ট ইন প্রবেট এটসেট্রা জুরিসডিকশন, ধারা 41, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, এখান থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। 41 ধারায় আন্ডারলাইন করবেন প্রবেট, আন্ডারলাইন করেন ম্যাট্রিমোনিয়াল, আন্ডারলাইন করেন বিবাহ, অ্যাডমিরালিটি এবং দেউলিয়াত্ব বিষয়ক এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত কতিপয় রায়কে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং উক্ত রায়কে কতিপয় বিষয় বল দিবেন চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সো আপনাকে প্রথমে প্রশ্ন আসবে যে 41 ধারায় কয়টা আদালতের রায়কে চূড়ান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে? কয়টা আদালতের? 4টা। 4টার এক হচ্ছে প্রবেট, 2 হচ্ছে ম্যাট্রিমোনিয়াল, 3 হচ্ছে অ্যাডমিরালিটি, 4 হচ্ছে কি দেউলিয়াত্ব বিষয়ক। 3টে ইংরেজি লেখছে, এটা দেউলিয়াত্ব না লিখে ইনসলভেন্সি লিখলেই হতো। দেখেন, প্রবেট মানে হচ্ছে আপনার উইল বিষয়ক মামলা, ম্যাট্রিমোনিয়াল মানে হচ্ছে বিবাহ রিলেটেড মামলা, অ্যাডমিরালটি মানে হচ্ছে আপনার জাহাজ বা নৌযান সংক্রান্ত মামলা, সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালত আর কি। আর ইনসলভেন্সি মানে হচ্ছে দেউলিয়াত্ব রিলেটেড মামলা। এই 4টা আদালতের রায় চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হিসেবে উল্লেখ করা হয়েছে কত ধারায়? 41 ধারায়। দেখেন, 41 ধারার অধীন সেই সকল রায়কে গ্রহণযোগ্য করা হয়েছে, আন্ডারলাইন করেন, যেগুলো বস্তুর বিরুদ্ধে রায় বা জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন রেম একটু পড়ানোর আগে বলে নেই যে রায় হচ্ছে 2 প্রকার, একটা হলো জাজমেন্ট ইন পার্সোনাম আর একটা হলো জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন পার্সোনাম যেটা যেটা শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর, যারা মামলা করছে শুধুমাত্র তাদের উপরই বাধ্যকর, এটা বলে জাজমেন্ট ইন পার্সোনাম। আর যে মামলার রায় পক্ষগণ ছাড়াও যারা পক্ষ না সকলের উপর বাধ্যকর, এটারে বলে কি জাজমেন্ট ইন রেম। আমরা জাজমেন্ট ইন রেম সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় পড়ছি বলেন? সরি, জাজমেন্ট ইন পার্সোনাম কত ধারায় পড়ছি? 43 ধারায়। 43 ধারায় বলা আছে যে ঘোষণামূলক মামলার রায় বা ডিক্রি এটা শুধুমাত্র ওই মামলার পক্ষগণের উপরই বাধ্যকর, অন্য কোনো ব্যক্তির উপর বাধ্যকর না। মনে আছে কিনা ওই যে একটা উদাহরণ আছে যে এক ব্যক্তি ওয়াইফ আর শাশুড়ির নামে মামলা করছে, ঘোষণা দিতে, পরে আবার আর একজন এসে বলতেছে যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের
মামলা করছে, তাহলে ওই যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে মামলা করছে তার উপর কিন্তু আগের ঘোষণামূলক মামলার রায় বাধ্যতামূলক না। তাহলে পীযূষ সাহেব, জাজমেন্ট ইন পার্সোনাম আর রেম কারে বলে বলেন? জাজমেন্ট ইন পার্সন, আপনি নার্ভাস হচ্ছেন কেন? আপনি একজন এজিএস সাবেক, আপনি যদি ভয় পান হবে? ছাত্র নেতা বলেন, জাজমেন্ট ইন পার্সোনাম কারে বলে বলেন? এ বিকাশ, জাজমেন্ট ইন পার্সোনাম কারে বলে বলেন? নিজেদের মধ্যে মানে কারা কারা? নিজেরা মানে কারা কারা বলেন? এই রুমা বলেন, জাজমেন্ট ইন পার্সোনাম কাকে বলে? রুমা, ব্যক্তি ব্যক্তি পরে বলেন, আগে বলেন যে শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর জাজমেন্ট ইন পার্সোনাম, আর সকলের উপর বাধ্যকর, পক্ষগণ ছাড়াও সকলের উপর বাধ্যকর, এটা কত কোনটা? জাজমেন্ট ইন রেম। ধন্যবাদ। আর এই জাজমেন্ট ইন রেম, এটাই আছে। জাজমেন্ট ইন পার্সোনাম এটা আমরা এক জায়গা পড়ছি, সেটা হলো কোথায়? সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের কত ধারায়? 43 ধারায়। একটু পড়ি দেখেন। জাজমেন্ট ইন রেম অর্থ হলো সুনির্দিষ্ট কোনো বিষয়ের বিরুদ্ধে রায়। বস্তুর বস্তুর বিরুদ্ধে রায় বা জাজমেন্ট ইন রেম হতে পারে যখন আবিষ্কার, মর্যাদা বা সম্পত্তি সম্পর্কিত কোনো প্রশ্নে মীমাংসা করা হয়। তারপরে দেখেন, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্থলে কোনো সম্পত্তির, আন্ডারলাইন করেন, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্থলে কোনো সম্পত্তির বিরুদ্ধে পরিচালিত কোনো মামলা বর্ণনা করে। যেমন অ্যাডমিরালিটি মামলা জাহাজের মালিকের বিরুদ্ধে না হয়ে জাহাজের বিরুদ্ধে হয়। জাহাজের জাহাজের মামলা জাহাজের মালিকের বিরুদ্ধে হয় না, কার বিরুদ্ধে হয়? জাহাজের বিরুদ্ধে হয়। 41 ধারার অধীন জাজমেন্ট ইন রেম প্রাসঙ্গিক হওয়ার কারণে এই ধারার অধীন বর্ণিত প্রবেট, বিবাহ বা অ্যাডমিরালিটি বা দেউলিয়া মামলার রায় শুধুমাত্র, আন্ডারলাইন করেন, পক্ষগণের উপরই নহে বরং সকলের উপরে বাধ্যকর। দেখেন, কোন ব্যক্তি মামলার পক্ষ না, যে মামলার পক্ষ না সেই মামলার সিদ্ধান্ত সাধারণত তার উপর বাধ্যকর না। 41 ধারার অধীন জাজমেন্ট ইন রেম, আন্ডারলাইন করেন, এই নিয়মের ব্যতিক্রম। কারণ জাজমেন্ট ইন রেম এর ক্ষেত্রে আদালতের রায় শুধুমাত্র যে পক্ষগণের উপর বাধ্যকর তা না, বরং অন্যান্য সকলের জন্য বাধ্যকর, যদিও তারা উক্ত মামলার পক্ষ। তাহলে আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে জাজমেন্ট ইন পার্সোনাম যারা মামলা করছে শুধুমাত্র তাদের উপরই বাধ্যকর, আর জাজমেন্ট ইন রেম সকলের উপরে বাধ্যকর। আমরা চলে আসি, দেখেন 41 ধারায় যে সকল আদালতের রায় প্রাসঙ্গিক। 41 ধারায় গোল দিবেন 4 শ্রেণীর এখতিয়ার প্রয়োগকারী আদালতের রায়কে গোল দিবেন চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত প্রমাণ আমরা সামনে গিয়ে পড়বো। প্রমাণ হচ্ছে 3 প্রকার। কি কি মনে আছে? মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর একটা হলো কনক্লুসিভ। মে প্রিজিউমের ক্ষেত্রে আদালত প্রমাণিত বলে ধরতেও পারে, নাও পারে। শ্যাল প্রিজুমের ক্ষেত্রে অবশ্যই প্রমাণিত বলে ধরবে যতক্ষণ পর্যন্ত তারে অপ্রমাণিত না করা যায়। আর কনক্লুসিভ প্রুফ, সেটারে ইরিবাটেবল, মানে কনক্লুসিভ প্রুফে কখনোই খণ্ডন করা যায় না, এটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ। তাহলে এই যে 4টা আদালতের রায়, প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, ইনসলভেন্সি, এই 4টা আদালতের রায় হচ্ছে কি? কনক্লুসিভ প্রুফ। দেখেন, প্রোবেটের বাংলা বলতেছে উইল সংক্রান্ত দলিল, এখতিয়ার প্রয়োগকারী আদালত। প্রোবেট প্রোবেট আসলে কাকে বলে এটা যদি আপনাদের একটু বলি, ধরেন যখন কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি উইল করে যায়, সিনেমাতে দেখেন বা বাস্তবে দেখেন, উইল করে যায় মানে হচ্ছে কারো নামে যদি উইল করে, ওই যে সম্পত্তিটা উইল করলো সে যখন মারা যাবে তখন ওই সম্পত্তিটা যার নামে উইল করে গেল সে মালিক হবে। বাট কথা আছে, মারা গেলেই মালিক হবে তা না। এই জায়গা ওই উইল যে করে গেল একজন অ্যাডমিনিস্ট্রেটর বা কার্যনির্বাহক বলে, সে ওই যে ব্যক্তি সম্পত্তিটা উইল করে গেছে, মারা যাওয়ার পরে একজন থার্ড পার্টি সে হলো মামলা করবে জেলা জজ আদালতে, এই যে মামলারে বলে হচ্ছে কি? প্রবেট মামলা। তখন আদালত সবকিছু যাচাই বাছাই করে বলবে যে না, উইল ঠিক আছে, যারা উইল করে দিয়ে গেছে সে সেই সম্পত্তির মালিক হবে। তাই যে উইল রিলেটেড যে মামলা সেটাকে কি বলে? প্রবেট মামলা। এখন ওই মামলাই যদি দেখাতে হয় তাহলে তো 4-5 বছর আগে ওই সিনেমা হবে, খালি 4-5 বছর মেয়াদ হবে খালি উইল রিলেটেড মামলা দেখাইতে। দেখেন আচ্ছা, উইল সমস্ত সম্পত্তি
করা যায় কিনা, যায়। তবে যদি আপনার উত্তরাধিকার হয় তাহলে সেই ক্ষেত্রে তার বরাবর 1/3 বেশি করা যায় না। ধরেন পিতা যদি তার মেয়ের নামে উইল করতে চায়, তার অন্যান্য ভাই বোনও আছে, মানে মেয়ের ভাই বোনও আছে, তাহলে উইল করতে পারে সর্বোচ্চ 1/3। দান সম করা যায়, জি। আচ্ছা দেখেন, যাই হোক, ম্যাট্রিমোনিয়ালে আসি আমরা। বিবাহ সংক্রান্ত এখতিয়ার প্রয়োগকারী আদালত, অ্যাডমিরালিটি, নৌ চলাচল বিষয়ক আইনগত প্রশ্নের মীমাংসার জন্য আদালত, ইনসলভেন্সি জুরিডিকশন বা দেউলিয়ত্ব বিষয়ক এখতিয়ার প্রয়োগকারী আদালত। তাহলে আমরা চলে আসি, দেখেন যে 41 ধারায় রায় প্রাসঙ্গিক হতে পারে। কখন প্রাসঙ্গিক হতে পারে দেখেন, 41 ধারায় রায় প্রাসঙ্গিক হবে যদি রায়, আদেশ বা ডিক্রিটি প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালিটি বা দেউলিয়াত্ব এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত হতে হবে। আর নিচে যে ফুটনোটের যে কথাগুলো বলা আছে এগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, যে জাজমেন্ট ইন রেম কি, পার্সোনাম কি, এগুলাই। আমরা চলে আসি পরেরটাই, দেখেন। তো এখান থেকে 41 ধারা থেকে মেইনলি যে প্রশ্ন আসতে পারে যে কয়টা আদালতের রায় চূড়ান্ত, কয়টা, 4টা। 41 ধারায় কয়টা আদালতের রায়কে চূড়ান্ত, ওই 4টাই। 4টা আদালত কি কি এটা একটু মনে রাখবেন, এই আর কি। আর 4টা আদালতের রায় হচ্ছে চূড়ান্ত। তারপরে দেখেন এমন রায় আর আসতে পারে যে জাজমেন্ট ইন রেম কি, জাজমেন্ট ইন পার্সোনাম কি, যে রায় সকলের উপর বাধ্যকর সেটা হচ্ছে কি, জাজমেন্ট ইন রেম। আমাদের 41 ধারায়, সাক্ষ্য আইনের 41 ধারায় কি বলছে, জাজমেন্ট ইন রেম। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 43 ধারায় জাজমেন্ট ইন পার্সোনাম, পার্সোনাম। তারপরে দেখেন এমন রায়, আদেশ বা ডিগ্রি দ্বারা কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন আইনগত পরিচয় অর্পণ করে বা তা থেকে বঞ্চিত করে, বা কোনো ব্যক্তিকে এমন আইনগত পরিচয় অধিকারী বলে ঘোষণা করে, বা কোনো ব্যক্তিকে সম্পূর্ণরূপে কোনো নির্দিষ্ট বিষয় অধিকারী বলে ঘোষণা করে। জেনে রাখা ভালোতে আমরা চলে আসি, দেখেন যে 41 ধারায় প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল বা অ্যাডমিরালিটি বা দেউলিয়াত্ব এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিগ্রিকে কতিপয় ক্ষেত্রে গোল দিবেন চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হিসেবে উল্লেখ করা হয়েছে। উদাহরণ দেখেন, উদাহরণ, করিম এবং খাইরুনের মধ্যে সম্পাদিত বিবাহটি আদালত, ম্যাট্রিমোনিয়াল আদালত যেমন পারিবারিক আদালত, বাতিল বলে ঘোষণা করে। মানে পারিবারিক আদালত বলতেছে যে করিম আর খাইরুনের মধ্যে যে বিবাহটা হয়েছে এটা হলো ভয়েড ম্যারিজ, বাতিল। করিম এবং খাইরুন এখন আর স্বামী স্ত্রী না, সেই সম্পর্কে আদালতের সিদ্ধান্ত হলো চূড়ান্ত প্রমাণ। এই রায় শুধুমাত্র উক্ত পক্ষগণের উপর বাধ্যকর নয়, বরং যে কোনো ব্যক্তির উপর বাধ্যকর এবং চূড়ান্ত প্রমাণ। মিতা বলেন, 41 ধারায় আমরা কি পড়লাম মিতা? আচ্ছা দেখেন, আমরা ধারা 42-এ ভাই দেখেন জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় আন্ডারলাইন করেন। পরীক্ষায় প্রথমত এইভাবে প্রশ্ন আসবে যে জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় প্রাসঙ্গিক কত দাঁড়ায়, কত দাঁড়ায়, 42 ধারায়। দেখেন সাক্ষ্য আইনের 42 ধারায় জনসংশ্লিষ্ট প্রকৃতির মানে পাবলিক নেচার বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো রায়ের পক্ষ নয় এমন কোন ব্যক্তির ক্ষেত্রে উক্ত রায় বাধ্যকর হবে না। কিন্তু আন্ডারলাইন করেন, এই নিয়মের প্রথম ব্যতিক্রম 41 ধারায় এবং দ্বিতীয় ব্যতিক্রম সাক্ষ্য আইনের কত ধারায়, 42 ধারায় উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে একই পক্ষ হোক বা না হোক, জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় যেমন আন্ডারলাইন করেন প্রথা, প্রেসক্রিপশন, অনুমতি সাপেক্ষে ব্যবহারের অধিকার ইত্যাদি বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক। কেমনে প্রাসঙ্গিক দেখেন, উদাহরণে আমরা চলে যাই যে করিম এবং খাইরুনের, করিম খাইরুনের বিরুদ্ধে তার জমিতে অনধিকার প্রবেশের কারণে মামলা করে। করিম মামলা করছে খাইরুনের বিরুদ্ধে। করিম বলতেছে খাইরুন রে যে আপনি আমার জমি দিয়ে অনধিকার প্রবেশ করছেন, মানে আমার অনুমতি না নিয়ে আমার জমি দিয়ে হাঁটছেন। মামলা করছে কি, করিম। কার বিরুদ্ধে, খাইরুনের বিরুদ্ধে। খাইরুন উক্ত জমিতে সাধারণ জনগণের চলাচলের অধিকার আছে বলে দাবি করে। খাইরুন এসে বলতেছে যে এই জায়গা দিয়ে আমি তো পরের কথা, আমি ছাড়া বিকাশ, আনিস এদেরও হাঁটার অধিকার আছে, সাধারণ জনগণেরও হাঁটার অধিকার আছে। করিম এই দাবি অস্বীকার করে। করিম বলতেছে যে না, কারোরই হাঁটার অধিকার নাই। তারপরে দেখেন করিম এবং গণেশের মধ্যে উক্ত জমি নিয়ে পূর্বের কোনো এক মামলায়
আদালত উক্ত জমিতে সাধারণ চলাচলের অধিকার আছে বলে ডিক্রি প্রদান করেছে। করিম তো নিষেধ করতেছে খায়রুনরে যে এই জমিতে তোমার কোনো হাঁটার অধিকার নাই, কারোরই হাঁটার অধিকার নাই। কিন্তু এই খায়রুনের সাথে ঘটনা ঘটার আগে করিমের গণেশের সাথে একটা মামলা ছিল, যে মামলায় আদালত রায় দিছে কি এই করিমের জমির উপর দিয়ে সকলের হাঁটার অধিকার আছে। আদালতের এই ডিগ্রি বর্তমানে করিম এবং খায়রুনের মধ্যকার মামলায় গোল দিবেন, প্রাসঙ্গিক হবে। এই যে যে খায়রুন বলতেছে, খায়রুন এসে বলতেছে যে হাঁটার যে অধিকার আছে, এই যে দেখো আগের মামলার ডিগ্রি, এই ডিগ্রিটা কি হবে, প্রাসঙ্গিক হবে। কিন্তু আন্ডারলাইন পয়েন্ট, এটা চলাচলের অধিকার যে আছে তার চূড়ান্ত প্রমাণ। এখন 41 জাজমেন্ট ইন রেম, 42 জাজমেন্ট ইন রেম, বাট 41 আর 42 মধ্যে পার্থক্য হলো 41 হচ্ছে কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, কিন্তু 42 চূড়ান্ত প্রমাণ না। বুঝতে পারছেন? 41 হচ্ছে চূড়ান্ত প্রমাণ, কিন্তু 42 চূড়ান্ত প্রমাণ না। তার মানে 42-এর ক্ষেত্রে খণ্ডন করা যাবে, কিন্তু 41-এর ক্ষেত্রে খণ্ডন করা যাবে না। কিন্তু উভয় ক্ষেত্রেই কি জাজমেন্ট ইন রেম। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি, যে দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। প্রিভিয়াস জাজমেন্ট সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে, কত ধারায়, 40। 2 নম্বরটা দেখেন, প্রিভিয়াস জাজমেন্ট রিলেভেন্ট টু বার এ সেকেন্ড সুট অর ট্রায়াল, এটা বলা হয়েছে কত ধারায়, 40 ধারায়। তো 3 নম্বর প্রশ্নটা বিবিআই, দেখেন প্রিভিয়াস জাজমেন্ট রিলেভেন্ট টু বার এ সেকেন্ড ট্রায়াল, সেকেন্ড সুট অর ট্রায়াল, এই জায়গায় কিন্তু ওর আছে, এন্ড না, ওর একটা গোল দিয়ে রাখেন, পাইছেন? আর মোটামুটি যা আছে সবই গুরুত্বপূর্ণ, করে ফেলবেন। 13 নম্বর প্রশ্নটা দেখেন, যে সাক্ষ্য আইনের 41 ধারায় ড্যাশ শ্রেণীর আদালত কর্তৃক প্রদত্ত কোন ডিক্রি, চূড়ান্ত রায় বা আদেশ প্রাসঙ্গিক করা হয়েছে, কত ধারায়, কয় শ্রেণীর, 4 শ্রেণীর। 16 নম্বরটা দেখেন, 16 নম্বর, সাক্ষ্য আইনের 41 ধারা অনুযায়ী প্রবেট, প্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালিটি এখতিয়ার সম্পন্ন কোন আদালতের নিম্নলিখিত কোন বিষয়ে প্রদত্ত রায় বা ডিক্রি প্রাসঙ্গিক হবে, কোন ব্যক্তির আইনগত পরিচয় বিষয়। কি বলেন তো, কোন ব্যক্তির আইনগত পরিচয় বিষয়। তারপরে চলে আসেন 19 নম্বর, যে জনসংশ্লিষ্ট প্রকৃতির বা পাবলিক নেচার বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে, কত ধারায়, পাবলিক নেচার বিষয় 42 ধারায়। 20 নম্বর প্রশ্নটা আমরা বিস্তারিত পড়ি নাই, জাস্ট এতটুকু মনে রাখবেন, যে প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে বা রায় দেওয়ার এখতিয়ার সম্পন্ন নয় এমন আদালত কর্তৃক প্রদত্ত কোন রায় প্রমাণ করা যেতে পারে, কত ধারায়, 44 ধারা। এটা আমরা বিস্তারিত করে নেই, প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে বা রায় দেওয়ার এখতিয়ার সম্পন্ন নয়, এটা বিবিআই, রায় দেওয়ার এখতিয়ার সম্পন্ন নয় এমন আদালত কর্তৃক প্রদত্ত কোন রায় প্রমাণ করা যেতে পারে, কত ধারায়, 44 ধারায়। কোন বন্ধ, জানি না তো কি, কোন ঢোকে না। তাহলে দেখেন আমরা একটু প্রশ্ন করি, আহ এর আগে যা যা পড়লাম একটু জিজ্ঞাসা করি। বলেন বিকাশ সাহেব, বলেন বিকাশ সাহেব, যে সাক্ষ্য কয় প্রকার বলেন তো, কি কি?